আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রসওয়াকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। হোস্ট হিসাবে আপনাদের সাথে আছি আমি তানিম এবং আমার সাথে আছে ফারাবি। আমাদের আজকের অতিথি একসময় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, এখন কাজ করছেন একটি ফরচুন 500 কোম্পানিতে। কেন একজন মানুষ নিরাপদ এবং সম্মানজনক একাডেমিক ক্যারিয়ার থেকে ছেড়ে কর্পোরেটের দুনিয়া অনিশ্চয়তা পা বাড়ান, আর সেই রূপান্তরের পেছনে আসল গল্পটা কেমন, আজকে আমরা শুনবো সেই গল্প। আমাদের সাথে আছেন ডক্টর মেহনাজ শামসাপুর। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, প্রশ্নের শুরুতেই আমি আসলে যাব আপনার একাডেমিক ক্যারিয়ারে আসার পিছনের যে মোটিভেশনটা, যে আপনার টিচিং প্রফেশনে আসার যেই মোটিভেশনটা, হুম। সেটা আসলে কখন কিভাবে শুরু হলো? যে মানে কখন আপনার মনে হলো যে আপনি আসলে টিচিং প্রফেশনে আসতে চান, নিজেকে টিচার হিসেবে দেখতে চান? ওকে, আমি যখন ইউএসএ তে আমার হায়ার স্টাডিজ করতে আসি, আমি মাস্টার্স বা পিএইচডি করতে আসি, তখন হচ্ছে আমি মেইনলি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসি। বাট কিছু কিছু সেমিস্টারে আমাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপও দেওয়া হয়, এটা খুবই কমন এখানে, সব গ্রাজুয়েট হুম, স্টুডেন্টরাই আর কি জানে। সো আমি যখন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, তখন মাঝে মধ্যে জাস্ট লাইক হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্টস গ্রেড করতে হতো, আর মাঝে মধ্যে ল্যাব নিতে হতো। আর আমাকে আসলে কিছু কিছু সময় ফুল ক্লাসই টিচ করতে হয়েছে। So আমি তখনই আর কি আমার গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকা অবস্থাতেই আমি আসলে ক্লাসের লেকচার হিসেবে ছিলাম। সো যখন আমি আসলে ওভাবে টিচ করা শুরু করি, আমি এনজয় করা শুরু করি, তখন আমি জাস্ট টিচিং করতাম। So আমার টিচিং অ্যাসপেক্টটা খুব ভালো লাগতো, কারণ আমি যেরকম অ্যাজ এ হিউম্যান বিং আমার মানুষের সাথে ইন্টারাক্ট করতে খুব ভাল হুম, লাগে। সো আমি যখন আমার স্টুডেন্টদের সাথে কথা বলতাম আমার খুব ভাল লাগতো, এবং আমি যখন এটা তখনও দেখতাম, এবং পরে আমি আমার ক্যারিয়ারে যাওয়ার পর দেখছি আমার স্টুডেন্টরা এসে যখন আমাকে ফিডব্যাক দিত যে জি, ডক্টর শামস, তোমার পড়ানো স্টাইল খুব ভালো লাগছে, অর লাইক তোমার স্টাডি ম্যাটেরিয়াল থেকে আমার এফি এক্সামে অনেক হেল্প হয়েছে, হুম, অর হুম। লাইক আমি জব পেতে অনেক হেল্প করছে, তখন ওটা আমার কাছে অনেক রিওয়ার্ডিং মনে হতো। So আমার খুব ভালো লাগতো। সো বেসিক্যালি ওই ওই ভালো লাগাটা থেকেই আমার আসলে একাডেমিক ক্যারিয়ারে যাওয়া। তো আপু, আপনি তো গ্রাজুয়েশনের পরপরই হচ্ছে অ্যাজ এ টিচার ক্যারিয়ার শুরু করলেন। হুম। সো আমি যদি বলি যে আসলে আমাদের অ্যাজ এ টিচার আপনার ডেইলি লাইফটা আসলে কেমন ছিল, সেই ব্যাপারে যদি আমাদের দর্শকদের একটু বলতেন যে হুম। আহ, এখানকার টিচারদের আসলে দৈনন্দিন লাইফটা কেমন, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে সেই লাইফটা কতটা ডিফারেন্ট। আচ্ছা। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা আমার একাডেমিক পজিশন চেঞ্জ করি। আমি আমার পিএইচডি শেষ করার পরপরই আমি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটিতে অ্যাজ আ লেকচারার হিসেবে জয়েন করি। সো ওখানকার আমার ডে টু ডে লাইফ অনেক ডিফারেন্ট ছিল। তারপর আমি ওখান থেকে যে হলো সাউদার্ন ইউনিভার্সিটি কার্বনডেলে অ্যাজ আ টেনিউর ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। সো দুটো খুবই ডিফারেন্ট। বাট আই গেস আমি যদি আমার টেনিউর ট্র্যাকের হুম, পজিশনটার হুম, কথা বলি, তাহলে আসলে ক্যালিফোর্নিয়াটাও কাইন্ড অফ কভার হয়ে যাবে। সো টিচারদের লাইফ অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওই টাইমটা একটু স্ট্রাগলিং থাকে, কারণ ওই সময় হচ্ছে নিজেকে প্রুভ করার সময়। টিচিং পার্টটা আমি বলবো আমার জন্য আসলে পুরাটাই অ্যাকচুয়ালি, শুধু টিচিং না, টিচিং আর রিসার্চের পার্টটা হচ্ছে আমি যখন আসলে গ্র্যাজুয়েট স্টাডিজ করতাম তখন ওইটাই বেসিক্যালি আমার ট্রেনিং ছিল। হুম, হুম, সো টিচিং এর সময় আমার খুব মানে হেল্পফুল কমিউনিটি ছিল, যারা আমাকে যে কোনো ধরনের কোনো গাইডেন্স লাগলে আমাকে ওরা হেল্প করতো, কোনো ম্যাটেরিয়াল লাগলে আমাকে ম্যাটেরিয়ালও দিতে হেল্প টেল্প করতো। সো ওই জিনিসগুলো খুব আর কি ইজি ছিল। টিচিং আর রিসার্চ দুইটার ক্ষেত্রে একটা জিনিস যেটা সবসময় লাগতো সেটা হচ্ছে যে অনেক আপ টু ডেট থাকা লাগে, যে আহ, নতুন কোনো টপিক আসছে কিনা যেটা নিয়ে স্টুডেন্টদেরকে জানানো যায়, ওর নতুন কোনো বইয়ের এডিশন আসছে কিনা যেটা জানানো যায়। সবসময় টিচিং এর ক্ষেত্রে এটাও আমি খেয়াল রাখতাম যে অন্যান্য রিনাউন্ড ইউনিভার্সিটিতেও কারিকুলামটা কিরকম আছে, এবং সেই হিসাবে আমিও আমার কারিকুলামটা সেট করতাম। সো টিচিং এর পিছনে ভালো সময় যেত। ইটস নট লাইক যে আমি একই ম্যাটেরিয়াল বারবার পড়ায় যাচ্ছি, বা আমার লেকচার ম্যাটেরিয়াল আছে আমি পড়ায় ফেললাম। ইভেন অ্যাসাইনমেন্টসও চেঞ্জ করতে হতো, এক্সাম কপিজও চেঞ্জ করতে হতো। সো সবকিছুর পিছনে ভালো আর কি টাইম আর এফোর্ট যেত। সো এটা তো ছিল আসলে টিচিং পার্টটা। রিসার্চ পার্টটাও এটা আসলে অ্যাগেন
আমাদের গ্র্যাজুয়েট স্টুডেন্টের সময় আমাদেরকে ট্রেন করে দেওয়া হয়েছে তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে। বাট আমার যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল আমি তাদেরকে ওই ফ্রিডমটা দিতাম যে হ্যাঁ তোমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করো, বাট ডেফিনেটলি আমি আমাকেও সাথে সাথে পড়াশোনা করতে হতো, কজ আমার তাদেরকে হেল্প করতে হবে। তারা যদি আমার কাছে কোনো কোয়েশ্চেন নিয়ে আসে আমারও তাদেরকে হেল্প করতে হবে। সো ওই জিনিসটার জন্য আমাকেও অলওয়েজ আপ টু ডেট থাকা লাগতো। এবং যেটা আমি বললাম যে অ্যাজ আ নিউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজেকে প্রুভ করাটা একটা অনেক বড় ব্যাপার। সো শুধু রিসার্চ করা, পেপার পাবলিশ করাও মেইন জিনিস না, এর পাশাপাশি হলো কে ফান্ড লেখার জন্য, ফান্ড আনার জন্য প্রপোজাল লেখা, বা আমার এক্সিস্টিং ফান্ডগুলোকে আমি কিভাবে অ্যালোকেট করব। আমার বাজেট আছে, আমাকে একটা ল্যাব সেট আপ করতে হয়, আমাকে আমার নতুন ইকুইপমেন্ট কেনা কেনার ব্যাপার স্যাপার থাকে। সো স্টুডেন্টদেরও বেতনের ব্যাপার থাকে। সো অনেক কিছুই আসলে একসাথে ম্যানেজ করতে হয়। সো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে কি পরিমাণে চেঞ্জ, আসলে হচ্ছে বাংলাদেশে যখন আমি মোস্টলি আন্ডার গ্রাজুয়েটের টাইমেই ছিলাম আমি ওই সময়। সো আমি বলবো যে পড়ানোর স্টাইলটা অনেক ডিফারেন্ট এখানে। আমার আমার কাছে মনে হয়েছে যে ইউএসএ তে আসলে পড়াশোনাটা অনেক ইজি। বাংলাদেশের তুলনায় ইউএসএ তে পড়াশোনা অনেক ইজি, কারণ এখানে আসলে আহ, যেটা আমিও আমার টিচিং এর আমার একটা স্টাইল ছিল যে কখনো লাইক চেষ্টা করতাম যাতে মুখস্থ করতে না হয়। সো লাইক অনেক ইকুয়েশনস থাকে, অনেক কিছু থাকে, ওগুলো আমি কখনোই চেষ্টা করতাম যে মুখস্থ যাতে না করতে হয়। আমি তাদেরকে ইকুয়েশনটা দিয়ে দিতাম, আমি প্রোভাইড করে দিতাম, এবং আমার জাস্ট গোল থাকতো হচ্ছে যে তোমরা বুঝো যে জিনিসটার অ্যাপ্লিকেশন কিভাবে করবা। এবং যেটা হচ্ছে মোর লাইক এখানে যদি ইন্ডাস্ট্রিতেও যাওয়া হয় মোর প্র্যাকটিক্যাল লাইফ অ্যাপ্লিকেশনগুলো থাকে। সো আমি ওই জিনিসটাই আসলে অলওয়েজ ট্রাই করতাম যে যাতে মানে বাংলাদেশে যেভাবে জাস্ট মুখস্থ এবং অনেক বেশি মনে হতো যে লাইক ওভারওয়েলমিং মনে হতো, আমি ট্রাই করতাম যে আহ, ওই জিনিসটা যাতে এখানে না হয়। বাট অবভিয়াসলি বাংলাদেশের আহ, শিক্ষার মান অনেক ভালো, অবভিয়াসলি এর জন্য আমরা তিনজন এখানেই আছি, এই পজিশনে আছি। সো সবকিছুই একটু ডিফারেন্ট, বাট স্টিল আমি বলবো যে দুইটাই খুবই ভালো। তো আপু, কর্পোরেট নিয়ে কৌতূহলটা কি আপনার আগে থেকে ছিল, নাকি আপনি হয়তো আগে থেকে আপনার একটা ধারণা ছিল যে আপনি আসলে একাডেমিয়া হবে আপনার আসলে গন্তব্যস্থল? আচ্ছা, আম, বলবো যে প্রত্যেকেরই একটা স্পেসিফিক মাইন্ডসেট বা একটা গোল থাকা উচিত যে লাইক তুমি আলটিমেটলি কি চাও। আমারও ওরকমই মাইন্ডসেট ছিল যে আমি হচ্ছে একাডেমিক লাইফে যাব, কারণ আমি যেহেতু বললাম আমার গ্র্যাজুয়েট স্টাডিজের সময় আমার একাডেমিয়াটা খুব ভালো লাগে, আমি এনজয় করি জিনিসটা, এবং এনজয় না করলে আসলে কোনো কিছুই আলটিমেটলি করে মানে ভালো লাগবে না। সো আমার মাইন্ডসেট ডেফিনেটলি একাডেমিয়াই ছিল। বাট আমি হচ্ছে মেইন রিজন আমি আসলে যেটা বলবো যে আমার এই বিগেস্ট ক্যারিয়ার সুইচ, এটা ছিল হচ্ছে আসলে আমার পার্সোনাল ডিসিশন এবং আমার ফ্যামিলি ডিসিশনই ছিল। আমি আমার ফ্যামিলির জন্য অ্যাকচুয়ালি আমার মুভ করতে হয় আমার এরিয়া। সো তখন আমি যখন অ্যাকচুয়ালি অন্য একটা স্টেটে মুভ করি, ইটস নট লাইক যে আমি একাডেমিয়ার জন্য পজিশন ট্রাই করি, আমি একাডেমিয়ার জন্যই অ্যাকচুয়ালি ফার্স্টে ট্রাই করতে থাকি। বাট আমার ওই সময় যেটা আর কি মনে হয়েছে বিভিন্ন পজিশনে অ্যাপ্লাই করার সময় যে লাইক পজিশন ওপেনিংটা খুবই লিমিটেড ছিল এই টাইমে। লাইক সাপোজ আমি যে ডিপার্টমেন্ট, আমি হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। সো আমার ডিপার্টমেন্টের কোনো পজিশন ওপেন ছিল না, বা পজিশন ওপেন থাকলেও ফান্ডিং ওরকম ভালো ছিল না, বা লাইক শুধুমাত্র লেকচারার পজিশন ছিল আর শুধুমাত্র অ্যাডজাঙ্ক্ট পজিশন হিসেবে ছিল। সো আমি হচ্ছে এমন কিছু চাচ্ছিলাম যে যেহেতু আমি একটা সার্টেন টাইম আমার সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে অলরেডি কন্টিনিউ করছি, আমি যদি ওখান থেকে একটু স্টার্ট করতে পারতাম। সো ওরকম আমি আসলে অনেক চেষ্টা করার পরও ওপেনিং পাই নাই। অন দ্য কন্ট্রারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওপেনিং অনেক থাকে, অনেক কোম্পানি থাকে, অনেক ওপেনিং থাকে। সো এর জন্য আমি হচ্ছে একটু মানে ওপেন মাইন্ডসেটও ছিলাম। অবভিয়াসলি যেটা বললাম ক্লিয়ার গোল থাকা ভালো, বাট একটু ওপেন মাইন্ডেডও থাকা ভালো যে লাইক যদি কখনো সুইচ করতে হয় ইজিলি যাতে সুইচ করতে পারি, খুব বেশি যাতে স্ট্রাগল না হয়। আর আমার ওই সময় প্রবলেম ফেস করতে হয়নি, বাট আমি জানি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে ভিসা স্ট্যাটাস। তো ভিসা স্ট্যাটাসের কারণে অনেক সময় এরকম হয় যে লাইক সাপোজ কেউ মাস্টার্স করতে করতে পিএইচডি জয়েন করে ফেললো, কজ জব পেলো না।
সো ওই ক্ষেত্রেও আমি বলবো যে একটু হলেও ওপেন মাইন্ড থাকা উচিত, যে যদি কখনো এরকম সুইচ করতে লাগে যাতে ইজিলি সুইচ করা পায়। সো আমি তখন এই কারণেই আসলে ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লাই করাও স্টার্ট করে থাকি আমার একাডেমিকের পাশাপাশি। এবং আমি ইন্ডাস্ট্রিতে পেয়ে যাই, জব পেয়ে যাই। সো আমি এখন কারেন্টলি আসলে ইন্টেল কর্পোরেশনে এনভায়রনমেন্টাল মডেলিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। এবং আম, ফারাবি যেটা বললো এটা ফরচুন 500 কোম্পানি, বাট এটাও আমি জানি অনেকের খুবই সারপ্রাইজিং লাগে যে একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের আসলে কি কাজ। বাট এটা আসলে অনেকেই জানে না যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদেরও অল্প একটু কন্ট্রিবিউশন থাকে, কজ যেসব সেমিকন্ডাক্টর চিপ বানানোর জন্য কেমিক্যাল ইউজ করা হচ্ছে, অনেক ওয়েস্ট জেনারেট হুম হচ্ছে, ওগুলা ওয়েস্ট ট্রিটমেন্ট করার ব্যাপার থাকে, বা আমাদের এমিশন প্রজেকশনের ব্যাপার থাকে, কমপ্লায়েন্সের ব্যাপার অনেক থাকে। সো এগুলোর ক্ষেত্রেও আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার লাগে। সো আমি যখন অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে মুভ করি, আমি যখন ইন্টেলে জয়েন করি, আমি আসলে দেখি যে হ্যাঁ, নতুন নতুন কিছু অবশ্যই কিছু শিখতে হয়, বাট আমার কিছুটা ব্যাকগ্রাউন্ডও আমি ইউজ করতে পারি। সো আমি ওইটাও আস্তে ধীরে এনজয় করা শুরু করি, আর হেয়ার আই অ্যাম। বিশেষ করে যখন দেখি যে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড থেকে একজন এসে বা এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ডের একজন ইন্টেলে জব করছে, সো আই নো দিস ইজ প্রিটি রেয়ার, বাট খুঁজলে অবশ্যই আরো কিছু এরকম রেয়ার কেস আমরা পাবো। অ্যাকচুয়ালি আমি বলবো যে এনভায়রনমেন্টাল একটা বিশাল গ্রুপ ইন্টেলে কাজ করতেছে। সো আমি একা না, আরো অনেক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার আছে। বাট এটাই খুবই ভালো, আই হোপ এই প্ল্যাটফর্ম থেকে, এই ভিডিও দেখে আসলে আরো অনেক স্টুডেন্টরাও এরকম একটু ইন্সপায়ার্ড হবে যে ওকে, ইন্টেলে তাহলে আমাদের জন্যও কিছু আছে। হুম হুম। সো ডেফিনেটলি, এবং এটার জন্য আই গেস একটু পার্সোনাল কানেকশনও থাকা ভালো, একটু নেটওয়ার্কিং রাখা ভালো, খোঁজ খবর রাখা ভালো, তাহলে আর কি মানুষ অনেক কিছু জানতে পারবে। বাট হ্যাঁ। তো আপু, একাডেমি থেকে এই কর্পোরেটে আসার সিদ্ধান্ত অবশ্যই অনেক সহজ ছিল না, যেটা আমি বুঝতে পারতেছি এখন কনভার্সেশনের পর। আপনার এক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গাটা কি ছিল? আমার সবচেয়ে বড় অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ মনে হয়েছে, ভয় বলবো না, আমার আসলে একটু চ্যালেঞ্জ মনে হয়েছে, কারণ আমি যেটা বললাম আমি একটু ওপেন মাইন্ডেডই ছিলাম, যে লাইক যদি সুইচ করতে লাগে আমি সুইচ করব। আমার আসলে এই সুইচটা এত ইজি ছিল না, কারণ আমি অ্যাকচুয়ালি 6 মাস ধরে ট্রাই করি যে আমি মুভ করব। 6 মাস পরে যখন হয় না, তখন আমি ইন্ডাস্ট্রিতে চলে আসি। বাট ভয় না, বাট চ্যালেঞ্জ একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমি আমার পিএইচডির পরপরই আসলে একাডেমিক লাইফে ঢুকে যাই, এবং আমি ওই লাইফটার সাথে অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে যাই। যে লাইক আমি জানি টিচিং আমি কিভাবে কি করব, আমার একটা স্টাইল রেডি, আমি জানি আমার ক্লাস মেটেরিয়ালস এর ফরম্যাটিং কিরকম হবে, বা আমি কি পড়াবো, হুম স্টুডেন্টদের সাথে কিভাবে ডিল করতে হবে, ওগুলা সবকিছুর সাথে আমি হ্যাবিচুয়েটেড। সেম অ্যাজ ফর রিসার্চ, আমি জানি যে কোথায় কিসের জন্য আমাকে প্রপোজাল লিখতে হবে, কি কি লিখলে আমি জানি ফান্ড আমি আনতে পারবো, লাইক বিভিন্ন এজেন্সি কি চাচ্ছে অ্যাকচুয়ালি প্রপোজালটা থেকে। তো আমি ওগুলা সবকিছুর সাথে এত বেশি ইউজ টু ছিলাম। সো আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল যে এখন আমি এসব কিছু ছেড়ে আমি একটা পুরোপুরি নতুন একটা ফিল্ডে নামবো। সো আমি কতটুকু সাকসেসফুল হতে পারবো, ওই জিনিসটাই হচ্ছে মেইন। কারণ আমি একাডেমিক লাইফে আমি কিছুটা হলেও সাকসেস গেইন করি। So আমি ওই জিনিসটা থেকে আবার নতুন করে কোনো কিছু আমি কিভাবে আবার সাকসেস পাবো, আমার ওই জিনিসটা একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে। অ্যান্ড সেকেন্ড থিং আমার যেটা মনে হয়েছে যে আগেন একটু চ্যালেঞ্জিং ছিল, যে লাইক আমার ক্যারিয়ারের টাইম লাইনটা, যে আমি হুম অলমোস্ট 3 বছর আমি একাডেমিক লাইফে ছিলাম, এখন আবার নতুন স্ক্র্যাচ থেকে শুরু করব, লাইক জিরো থেকে শুরু করব। ওই জিনিসটাও আমার কাছে অনেক নার্ভাস মনে হয়েছে। বাট অ্যাকচুয়ালি জয়েন করার পরে আমি দেখলাম যে ইট ওয়াজ নট আ কমপ্লিট লস। আমি আমার টিচিং প্রফেশনের সময়ও আমি কিছু ধরো যেগুলো কানেকশন বিল্ড করি, বা হুম। লাইক আমি যেসব জিনিস পড়াতাম, ওগুলো অনেক কিছুই আমি আসলে আমার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে, মানে সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারছি। সো ওই জিনিসগুলো পরে আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। আর যেটা বললাম যে হ্যাবিচুয়েটেড এর ব্যাপারটা, ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ইটস নট লাইক যে আমি যেহেতু একটা জিনিস করে আসছি সাথে সাথে আমাকে ওই জিনিসটার রেসপন্সিবিলিটি হুম। দিয়ে দেওয়া হবে। অবভিয়াসলি ট্রেন করা হয় সবকিছুর ক্ষেত্রে। সো ট্রেনিংটা নিতে আমার ইজি হয়েছে অ্যাগেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ড অনেক নলেজ ছিল। Background. সো ওসব ট্রেনিং এই জন্য আমার খুব ইজি ট্রানজিশন হয়ে গেছে। So আমার খুব একটা প্রবলেম হয়নি। আর আমি এনজয় করা শুরু করছি, এবং আমি যত বেশি আরো এনজয় করা শুরু করছি তত হুম। আমার
ইন্ডাস্ট্রিও আমি মজা মানে ইন্ডাস্ট্রির কাজও আমার ভালো লাগা শুরু করছে এবং আমি অনেক ক্ষেত্রে অনেক রেকগনিশনও পেয়ে গেছি। সো ওগুলার জন্য আমার কাছে একটু ইজি ট্রানজিশন হয়েছে। তো আপু, এই যে সিদ্ধান্তটা যে আপনি ধরেন একাডেমিয়া থেকে কর্পোরেট লাইফের দিকে আগালেন, তো হুম। এই জার্নিটার পিছনে আসলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস অথবা আপনার মেন্টর যারা ছিলেন একাডেমিয়াতে, তো তাদের আসলে ফার্স্ট রিয়াকশনটা কি ছিল, বা তাদের অনুভূতিটা কেমন ছিল? তাদের অনুভূতি আমি বলবো যে আমি আসলে সুইচ করার আগে অনেকের সাথে আমি ডিসকাস করি, কারণ অ্যাগেন ইটস আ বিগ শিফট বিগ আমার চেঞ্জ। ক্যারিয়ারে। কিন্তু আলটিমেটলি আসলে আমি আমার লাইফের, স্পেশালি এখন, তখন অতটা না হলেও এখন যেমন আমার লাইফের প্রায়োরিটি অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার এখন ফ্যামিলি গ্রো করতেছে। বাট আমি বলবো যে সব ক্ষেত্রেই হচ্ছে মানে ফ্যামিলি কামস ফার্স্ট, ফ্যামিলিটা অনেক বেশি একটা প্রায়োরিটি, কাজ ওই সময় অ্যাকচুয়ালি আমি আর আমার হাজবেন্ড অলমোস্ট 4 বছর থেকে সেপারেটেড ছিলাম। ও আরেক স্টেটে থাকতো, আমি আরেক স্টেটে থাকতাম, তো আমাদের টার্গেটই ছিল হচ্ছে একসাথে মুভ করা। সো আমি হচ্ছে অনেকের সাথে আসলে ডিসকাস করি যে আসলে কিভাবে জিনিসটা করব। সো সবাই আমাকে খুব পজিটিভ এবং খুবই সাপোর্টিং, মানে সাপোর্টিভ ছিল আমার কাছে, এবং এই জন্য আমি বলবো যে এখানে যে নেটওয়ার্কিং বা কমিউনিটি আমরা বিল্ড করি ওইটা খুবই খুবই হেল্পফুল। যে কোনো হুম। ধরনের সাজেশন লাগলে, হেল্প লাগলে একটু জিজ্ঞেস করলেই সবাই খুবই সাপোর্ট করে। So, আমি আমার প্রিভিয়াস মেন্টরের সাথে কথা বলি যে আমি আসলে এরকম ভাবে সুইচ করতে চাচ্ছি, কি মনে হচ্ছে আমি কি ঠিক ডিসিশন নিচ্ছি কিনা। আমি আমার এক্সিস্টিং ইউনিভার্সিটিতেও আমার ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলি, আমার হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতেও আমার সাপোজ বুয়েটের কেউ পরিচিত আছে, আমি তাদের সাথেও কথা বলি, সবাই খুবই সাপোর্টিভ ভাবেই আসলে বলে যে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। এবং তারা আমাকে আসলে ওই সেম কথাই বলছে যে ওপেন মাইন্ডেড থাকো, যে কোনো সময় অনেক হুম। কিছুই চেঞ্জ আসতে পারে, তুমি দুটাতেই অ্যাপ্লাই করতে থাকো, দেখো তোমার আসলে ভাগ্যে কোনটা হয়। সো আমি আসলে ওই জিনিসটাই ফলো করি, এবং সবাই এটাও বুঝে যে ফ্যামিলি কামস ফার্স্ট। সো ওই অবশ্যই। সময় এই জন্য আমি ওটা চিন্তা করি অ্যাপ্লাই করা স্টার্ট করি, এবং অ্যাগেন আমার 6 মাস লাগে, এবং 6 মাস পরও আমি যখন দেখি যে না আমি আমার মন মতো আসলে একাডেমিক লাইনে পাচ্ছি না, সো আমি আসলে ইন্ডাস্ট্রি লাইনেই তাহলে একটু ট্রাই করে দেখি। সো তখন আমি আসলে এটাই চুজ করলাম। তো আপু, যেহেতু আমরা এখন একটু আপনার অ্যাপ্লিকেশন প্রসেসতে ডিপ ডাইভ করবো, তো হলো যে চাকরির যে অ্যাপ্লিকেশন প্রসেস আপনি শুরু করেছিলেন, তো এই ক্ষেত্রে আপনার মানে অ্যাপ্লিকেশন প্রসেসটার স্টার্টিংটা কিরকম হয়েছিল? মানে এক্ষেত্রে আই গেস মানে স্টার্টিং পয়েন্টটার থেকে অ্যাপ্লিকেশন করা পর্যন্ত এই প্রসেসটা, জার্নিটার সাথে আমাদের দর্শক থেকে যদি নিয়ে যেতেন। Okay. এবং আমার যেহেতু আসলে এটার দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্স আছে, হুম। একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি, আমি দুটাই আর কি একটু শেয়ার করব। ফার্স্ট অফ অল আমি তো বলবো যে স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, স্পেশালি যদি কেউ গ্রাজুয়েট স্টাডিজ করতে থাকে, ডাজেন্ট ম্যাটার মাস্টার্স না পিএইচডি, অ্যাটলিস্ট 1 সেমিস্টার বা 2 সেমিস্টার আগে থেকে শুরু করে ফেলা উচিত যে রেজুমেতে কি লেখা উচিত। আজকাল আমি জানি অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যারা অটোমেটিক রেজুমে বানায় দেয়, বাট স্টিল রেজুমের যে ফার্স্ট ফাউন্ডেশনটা হবে সেটা নিজেকেই বানাতে হবে, কারণ তুমি নিজে জানবা যে তোমার অ্যাচিভমেন্ট কি, তোমার পজিটিভ সাইড কি, তোমার স্ট্রেংথ কি। সো ওইটা তোমাকেই রেজুমেতে লিখতে হবে, এবং রেজুমেটা খুবই কেয়ারফুলি আসলে লিখতে হয়। রেজুমেটা অ্যাকচুয়ালি দুইটা ক্ষেত্রেই, জব সরি একাডেমি বলো আর ইন্ডাস্ট্রি বলো, সেম ভাবেই তোমাকে ম্যানেজ করতে হবে, যে লাইক তোমার রেসিপি খুবই যাতে কনসাইজ হয়। এবং ওই জিনিসটাই মাঝে মধ্যে একটু মনে হয় যে ওকে আমার এত অ্যাচিভমেন্ট, আমি কিভাবে ওটা কনসাইজ ভাবে লিখবো। বা আমার মাঝে মধ্যে মনে হয় যে ওকে আমার এরকম কোনো অ্যাচিভমেন্টই নেই যে আমি 2 পেজে কিভাবে জিনিসটাকে ফিল আপ করবো। হুম। সো ওই জিনিসগুলোর জন্যই উচিত যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করা, এবং জাস্ট জাস্ট স্টার্টেড, কোনো কিছু ওটা নিয়ে চিন্তা করা উচিত না যে কিভাবে বড় করব কিভাবে ছোট করব, জাস্ট স্টার্টেড। তোমার যদি 3-4 পেজও হয়ে যায়, জাস্ট স্টার্ট রাইটিং ইট, তুমি পরে ওটাকে এডিট করে করে 2 পেজে আনতে পারবা, যেটা আহ, হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। সব জায়গায় রেজুমে লাগে যে 2 পেজের স্ট্যান্ডার্ড ইয়া লাগে। সো এবং আমি যখন আমার রেজুমে বানাই তখন মনে হতে পারে যে ওকে আমার রেজুমে একদম কারেক্ট, সব ঠিকঠাক আছে, বাট ইটস অলওয়েজ বেটার যে কাউকে দিয়ে একটু সেকেন্ড চেক করায় করায় নেওয়া। হুম, হুম। আজকাল অনেক ইভেন ইউনিভার্সিটিতেও ক্যারিয়ার কাউন্সিলিং এর গ্রুপ আছে, ফেসবুকে অনেক পেজ আছে, লিঙ্কডিনের সাবস্ক্রিপশন নিলে লিঙ্কডিনও অনেক সময় এগুলো চেক করে দেয়। অ্যাগেন আমাদের মতো, আমার সাথেও অনেক আমার এরকম
জুনিয়রদের কথা হয়, তারা আমাকে বলে মাঝে মধ্যে একটু চেক করে দিতে, অর লাইক আমি আমার রেজুমে তাদেরকে ফরওয়ার্ড করে দিই যে এই ফরম্যাটে বানাও, কজ এগুলাও জানতে হয় যে কিভাবে ফরম্যাটিংটা হবে, কিসের পরে কি হবে, আমার স্ট্রেংথটাকে আমি কিভাবে ফোকাস করবো, কজ অ্যাগেন যেটা বললাম কনসাইজ ভাবে নিজের স্ট্রেংথ ফোকাস করাটা অনেক একটু ওভারওয়েলমিং ইম্পর্টেন্ট। লাগে। এবং অনেক সময় তোমার রেজুমেটা খুব ট্যাক্টফুলি তোমাকে টেইলার করতে হবে যে তোমার জবে আসলে কি চাচ্ছে, তোমাকে খুব স্পেসিফিক কিছু কিওয়ার্ডস ইউজ করতে হবে। হুম হুম তুমি যদি ওই কিওয়ার্ডসগুলো না ইউজ করো, মাঝে মধ্যে কিছু ইনস্টিটিউশনে যেগুলো হয় যে অটোমেটিক একটা রেজুমে ইভ্যালুয়েশন হয়, এবং ওসব ক্ষেত্রে তোমার ওই সময় তোমার রেজুমেটা অ্যাকচুয়ালি রিজেক্টেড হয়ে যায়। সো এই জন্য খুবই তোমাকে জানতে হবে যে কিভাবে কনসাইজ ভাবে কিওয়ার্ডস দিয়ে আমি আমার স্ট্রেংথটাকে আর কি তুলে ধরবো। দেন তোমার রেজুমে পাশাপাশি আরেকটা জিনিস হলো কভার লেটার। কভার লেটারও লাগে। ইন্ডাস্ট্রিতে কভার লেটার খুব বেশি লাগে না, বাট আমি স্টিল বলবো যে কভার লেটারটা দেয়া ভালো, কারণ ওটা হচ্ছে জাস্ট একটা পার্সোনাল টাচ। তোমার রেজুমেতে তো তুমি অবভিয়াসলি তোমার একাডেমিক সব অ্যাচিভমেন্ট ওখানে বলতেছো, বাট কভার লেটারে হচ্ছে তোমার যে হায়ারিং ম্যানেজার থাকে বা লাইক যে রিক্রুটার থাকে, তাদেরকে জাস্ট একটু আহ, একটু খুব ফর্মালি ভাবে লেখা যে হে, দিস ইজ দ্য পজিশন আই এম ট্রাইং ফর, দিস ইজ মাই স্ট্রেংথ, আই থিঙ্ক আই উইল বি গুড ফিট ইনটু ইট, বিকজ ওই জিনিসগুলো একটু মনে হয় রিক্রুটাররা ভালোভাবে হিসেবে নেয়। সো কখনো যদি ম্যান্ডেটরিও না থাকে, আমি বলবো কভার লেটার দেওয়া উচিত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। হুম হুম। একাডেমিক ক্ষেত্রে তো অবশ্যই অ্যাকচুয়ালি লাগেই, কভার লেটার লাগবে, এটার কোনো বিকল্প নাই। এবং কভার লেটারের পাশাপাশি হচ্ছে একাডেমিক ক্ষেত্রে যেটা লাগে হচ্ছে রিসার্চ স্টেটমেন্ট এবং টিচিং স্টেটমেন্ট। ওগুলাও তোমাকে অনেক কেয়ারফুলি চিন্তা করে দিতে হবে যে তোমার পাস্টে কি কোর্স করা হয়েছে, প্রেজেন্টে তুমি কি করতেছো, এবং তোমার ফিউচার গোল কি, সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি রাইটিংটা এত বেশি ইজি না। সো দ্যাটস ওয়াই স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিকজ এগুলোর পিছনেও অনেক বেশি সময় লাগে। আর টেক অ্যাজ মাচ অ্যাজ হেল্প ইউ ওয়ান্ট। লিঙ্কডইন থেকে হেল্প নিতে পারো, তুমি চ্যাট জিপিটি এখন আছে, আই নো, ওগুলো থেকে হেল্প নিতে পারো। ইভেন তোমার অনেক পার্সোনাল কানেকশনও থাকে, তাদের সাথে কথা বলো। নেটওয়ার্কিংটা যেমন খুবই জরুরি জবের ক্ষেত্রে, এটা তোমার লিঙ্কডইনের ক্ষেত্রে নেটওয়ার্কিং হোক বা তোমার পার্সোনাল নেটওয়ার্কিং হোক। সো এগুলা যেমন অলওয়েজ একটু খেয়াল রাখতে হয়। এবং জব মার্কেটটা এত বেশি মানে ফ্লাকচুয়েট করে, সো অলওয়েজ বলবো তোমার রেজুমে, তুমি এখন ধরো কোনো কারেন্ট একটা জবে আসো, দ্যাটস জি। গুড, বাট স্টিল আমি বলবো রেজুমেটাকে অলওয়েজ আপ টু ডেট রাখা। হুম তুমি এখন কাজ করতেছো, তুমি কি নলেজ গেইন করলা, তুমি কি রেকগনিশন পেলা, তুমি তোমার কোন স্ট্রেংথটা তোমার আরো ভালো হলো, তোমার কোন নলেজ বলো, সেগুলো জিনিস অলওয়েজ রেজুমেতে লিখে আপডেট করতে থাকা ভালো। সেম গোজ ফর ইউর লিঙ্কডইন অ্যাজ ওয়েল। এবং অলওয়েজ আগে থেকে একটু মানে জব সার্চ করতে থাকা ভালো, যে লাইক স্পেশালি এটা হচ্ছে নতুনদের জন্য, যে জব সার্চ আগে থেকেই করা ভালো, যে কি আছে, আমি কোন ফিল্ডে আসলে নামতেছি। সো এগুলো আসলে অনেক কিছুই ব্যাপার থাকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো ইন্ডাস্ট্রি হোক আর একাডেমিক হোক, আমি বলবো যে স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর টেক হেল্প ফ্রম আদার্স। তো আপু, যেহেতু আপনি বললেন যে নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ একটা হুম অংশ এই জব অ্যাপ্লিকেশন বলুন অথবা একাডেমিয়াতে ক্যারিয়ার ক্ষেত্রে বলুন, আম, এই অ্যাপ্লিকেশন প্রসেসটার ক্ষেত্রে আপনি কি অ্যাপ্লিকেশন গুলা ডিরেক্ট কোম্পানি ওয়েবসাইট গুলাতে গিয়ে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করছেন, অথবা এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করা হয়তো বা হুম ডিরেক্ট অ্যাপ্লিকেশনের পরিবর্তে লিঙ্কডইন বা হ্যান্ডশেক অথবা Yeah. অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো ইউজ করে, নাকি নেটওয়ার্কিং এর একটা ভালোই ইম্প্যাক্ট ছিল আপনার এক্ষেত্রে? কারণ দেখা যায় যে অনেকেই রেফারেলের মাধ্যমে অনেকের জব হয় ইউএসএ তে। সো হুম হুম। আমাদের যদি একটু এই প্রসেসটা মধ্যে। আমি অ্যাকচুয়ালি সবগুলাই করি। আমার সবই করা হয়ে গেছে। আমি জবের ক্ষেত্রে অবভিয়াসলি লিঙ্কডইনে অনেক জবের অপরচুনিটিস থাকে, হুম ইন্ডিডে অনেক জবের অপরচুনিটিস থাকে। এরকম ভাবে আরো অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেখানে জবের অনেক ইনফরমেশন থাকে। সো ওগুলোর থ্রুতে আমি জব অ্যাপ্লাই করি। ইভেন আমি যখন আরো জব অ্যাপ্লাই করতে থেকে, আমি যেমন কিছু ইউনিভার্সিটির নাম জানি, বা আমি কিছু ভালো কোম্পানির নাম জানি, বা হুম আমার পরিচিত কেউ কোথাও কাজ করছে, তারা আমাকে কোনো কোম্পানি সাজেস্ট করছে, বা তারা কোনো ইউনিভার্সিটি সাজেস্ট করছে। সো আমি তখন যদি আমি দেখি যাচ্ছে ঠিক আছে, ইন্ডিডে বা লিঙ্কডইনে আমি ওই জিনিসগুলো পাইনি, বা যেই সোশ্যাল মিডিয়াতে বা যেই প্ল্যাটফর্মে তারা হয়তো তাদের জব পোস্টিং করছে সেটাতে আমার অ্যাক্সেস নাই আর সাবস্ক্রিপশন নাই, সো তখন আমি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে যেও অনেক সময় আর কি অ্যাপ্লাই করি।
এবং মাঝে মধ্যে এরকম অনেকে আছে, আমার যেহেতু পার্সোনাল কানেকশন ছিল, আমাকে তারাও অনেক বলে যে হে মেনাজ, এরকম একটা পোস্ট ওপেন হয়েছে, জাস্ট গো হেড অ্যান্ড অ্যাপ্লাই। সো এটা তো ছিল। সো ডেফিনেটলি যে কোনো প্ল্যাটফর্মের থ্রুতেও জব সার্চ করা উচিত। পার্সোনালি কাউকেও বলে রাখা উচিত যে হে আমি জব খুঁজতেছি, তোমাকে আমি আমার রেজুমে দিয়ে রাখলাম, প্লিজ মেক শিওর যে কোনো রকম আমার সুটেবল জব পাইলে আমাকে যথেষ্ট জানাও। আর রেফারেলের যে কথাটা বললা, সেটা অ্যাকচুয়ালি আমি দেখছি যে ইউনিভার্সিটির, সরি ইউনিভার্সিটি বলি, ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেফারেলের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। বা তার মানে এই না যে রেফারেল ছাড়া জব হয় না, কাজ আমি অনেককেই দেখছি যে রেফারেল ছাড়া জব হয়, এবং ইনক্লুডিং আমারও আর কি রেফারেল ছাড়াই জব হয়েছে। স্পেশালি ইন্টেলে একটা যেটা জিনিস, আমাকে আহ, একটা স্পেসিফিক জবের জন্য একজন ঠিকই রেফারেল করে, বাট সামহাও আমার আসলে ওই জবটা না হয় অন্য একটা জব পজিশনের জন্য আমি হয়ে যাই, যেটাতে আসলে আমাকে কেউ রেফার করে নাই। আমি জাস্ট এমনি অ্যাপ্লাই করছি এবং তখন আমি কল পাই। কিন্তু অনেকেই আছে এরকম, এবং অনেক কোম্পানিও আছে যারা আর কি রেফার পছন্দ করে। আমি অ্যাপ্লাই করলাম, তারা দেখলো, বা যদি তাদেরই কোনো কলিগ এসে পার্সোনালি তাদের রেজুমেটা হ্যান্ড ওভার করে, তখন ওইটা হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি ওই সময় আর কি পড়ে দেখে। আদারওয়াইজ যেটা বললাম, অনেক সময় অটোমেটিক ইভ্যালুয়েশনের কারণেও রেজুমে আর কি রিজেক্ট হয়ে যেতে পারে। সো রেফারেলটাও খারাপ না, এবং এই জন্যই বলবো পার্সোনাল কানেকশন থাকাটা খুবই দরকার, নেটওয়ার্কিং থাকাটা খুবই দরকার। স্পেশালি ইউএস এর মতো জায়গায় যেখানে আমরা আর কি সবাই আছে, এবং আমাদের একটা ভালো কমিউনিটি আছে, আমাদের বাংলাদেশিতে একটা ভালো কমিউনিটি আছে। সো এসব ক্ষেত্রে আমি বলবো একটু কানেকশন থাকা ভালো। বাট দ্যাট ডাজন্ট মিন যে রেফারেল ছাড়া জব হবেই না, অবশ্যই রেফারেল ছাড়াও জব হবে। রেফারেল ছাড়াও আসলে অনেক ক্ষেত্রেই জব হচ্ছে, কিন্তু হ্যাঁ। রেফারেলের ক্ষেত্রে বিশেষ যে ব্যাপারটা থাকে যে কেউ যদি এখানে বিশেষ করে যেভাবে কাজ করে যে কেউ রেফার করছে মানেই যে সামওয়ান নোজ দ্যাট পারসন অ্যান্ড উই ক্যান ট্রাস্ট হিম। সো এই হুম। ধরনের একটা ব্যাপার কাজ করে। হুম। তো ডেফিনেটলি। আপনি অলরেডি রিজিউমে নিয়ে অনেক কিছু বলছেন, আমি জাস্ট একটা কোশ্চেন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে হুম। যে একাডেমিক সিভি এবং কর্পোরেট রেজিউমে হুম। দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কেমন, এবং আপনি যখন সুইচ করলেন তখন আপনার একাডেমিক সিভি থেকে কর্পোরেট রিজিউমেতে সুইচিংটা কেমন ছিল? আচ্ছা। আমি যখন একাডেমিক আমার রেজুমেটা বিল্ড করি, তখন আমার মেইন যেগুলা টার্গেট ছিল যে লাইক আমি কি টাইপের রিসার্চ করছি, লাইক হুম আমার রিসার্চের স্পেসিফিক টপিক কি ছিল, ওই রিসার্চের আন্ডারে আমি অ্যাকচুয়ালি কি কি কাজ করছি, যে লাইক আমি এই ইকুইপমেন্ট ইউজ করছি, এই ইকুইপমেন্ট থেকে আমি এই রেজাল্ট গেইন করি, অর লাইক আমি স্পেসিফিক কি কি কোর্স টিচ করছি, যেহেতু টিচিংও একটা পার্ট ছিল, যে আমি আম, এই এই কোর্স আমি টিচ করছি, বা আমি গ্রেডিং করতে জানি, কাইন্ড অফ লাইক দ্যাট। আমি বিভিন্ন প্রফেসরদের সাথে কোলাবোরেশন করি, আমার এরকম এতগুলা পেপার ছিল, আমার এত সাইটেশনস আছে। সো হুম ওগুলা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ফোকাস থাকে যখন তুমি একাডেমিকের জন্য সিভি রেডি করবা। অন দ্য কন্ট্রারি, যখন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, তখন অ্যাগেন খুবই কাট টু কাট পয়েন্ট, খুবই স্পেসিফিক জিনিস। যেমন আমি বললাম ইকুইপমেন্টের কথা, যে একাডেমিকের ক্ষেত্রে আমি লিখছি যে আমি এই ইকুইপমেন্ট ইউজ করে এই এই ডাটা পাইছি, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমি লিখে দিছি যে ওকে, আই হ্যাভ স্কিলস হুম অন দিস ইনস্ট্রুমেন্ট। বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরেকটা জিনিস লাগে হচ্ছে যে আমাদেরকে লাইক মাইক্রোসফট সুইটের সাথে খুব বেশি পরিচিত হতে হয়, ডাজন্ট ম্যাটার ইটস ওয়ার্ড অর এক্সেল অর পাওয়ার পয়েন্ট। টিচিং এর ক্ষেত্রে আমার কাছে ওই জিনিসগুলো খুব বেশি মনে হয়নি, যদিও অবভিয়াসলি থাকে, বাট ওই জিনিসটা কত বেশি ফোকাস করা হুম দরকার হয় না। আম, আর এদিকে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা একটা স্কিলস আর একটা এক্সিকিউটিভ সামারির একটা সেকশন থাকে, যেখানে আমি জাস্ট আমার কিছু মেইন মেইন কিওয়ার্ডস গুলো দিই, যে ওকে লাইক আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালো করি, আমি ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো করি, লাইক আমি ট্রাবল শুটিং ভালো করি, এসব জিনিসগুলো আর কি হচ্ছে মেইন টার্গেট থাকে ইন্ডাস্ট্রির রেজুমেতে, দ্য এক্সিকিউটিভ সামারি আর কিওয়ার্ডস এর একটা সেকশন। হুম হুম ওয়ারাজ আমার টিচিং বা রিসার্চ নিয়ে খুব বেশি ফোকাস থাকে হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে। আমি আমার ইন্ডাস্ট্রিতে এত খুব বেশি ইলাবোরেটলি বলবো না যে আমি এই এই রিসার্চ পেপার পাবলিশ করছি, এতগুলো আমার সাইটেশনস আছে। সো ওই ওই জিনিসটা মানে তোমাকে আসলে বুঝতে হবে যে তোমার অডিয়েন্সটা কে, এবং হুম অডিয়েন্সকে তুমি কিভাবে সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমার স্ট্রেংথটা দেখাবা ওই জব পোস্টিং অনুযায়ী। সো অলওয়েজ উচিত যে কোনো রেজুমে বানানোর আগে জব পোস্টিংটা খুবই ক্লিয়ারলি পড়া, যে লাইক আমার রেসপন্সিবিলিটিস কি হবে, অ্যান্ড হোয়াট আর দে লুকিং ফর।
ওই অনুযায়ী তোমার রেজুমেটাকে আসলে টেইলার করা উচিত। তো আপু, এই যে পুরো প্রসেসটা, যে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার জব পাওয়া পর্যন্ত, হুম। তো আপনার ক্ষেত্রে আসলে টাইমলাইনটা কেমন ছিল? আপনি কতদিন আপনার সময় লেগেছে অ্যাপ্লিকেশনে, এবং হুম। টোটাল পুরো টাইমলাইনটা আসলে কেমন ছিল? আমার যখন আমি আসলে আমার মানে গ্রাজুয়েশন যখন করতে থাকি, যেমন আমার পিএইচডির খুব শেষের দিকে, হুম আমি অ্যাকচুয়ালি অনেক আর্লি স্টার্ট করি। আই গেস আমি হচ্ছে আহ, ডিসেম্বর থেকে আমি আমার জব সার্চ শুরু করি, আমার রেজুমে বানানো, সবাইকে দিয়ে চেক করানো আমি ডিসেম্বর থেকে শুরু করি। আর আই গেস আমি আমার, যদি আমার ঠিক মতো মনে থাকে, আমি জব স্টার্ট করি হচ্ছে নেক্সট ইয়ারের সেপ্টেম্বরে। আর আমি মনে হয় আমার ডিফেন্সের আগে আসলে আমি আমার জব পেয়ে হুম গেছিলাম। সো আই গেস আমার ওখানে অ্যাটলিস্ট 6 to 7 মান্থসের মতো টাইম লাগছে ইনিশিয়ালি, বিকজ ওইটা যেহেতু আমার একদম ফার্স্ট ফার্স্ট জব ছিল। সো ওইটাতে আমার অ্যাটলিস্ট 6 to 7 মান্থস লাগছে। পরের সাবসিকুয়েন্ট আমার যে জব ছিল, অ্যাগেন ওটা আমার টিচিং লাইন থেকে একটা টিচিং লাইনেই গেছে। হুম হুম ওইটার পিছনেও এবং ওইটা হচ্ছে কোভিডের টাইমের অ্যারাউন্ডে ছিল। ও ক্ষেত্রে আই গেস আমার আই গেস 3 or 4 মাসের মতো সময় লাগছে, যে আমাকে অ্যাগেন খুঁজতে হয় যে ফান্ডিং আছে কিনা, বা ওপেনিং আছে কিনা, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। সো আমার হচ্ছে অ্যাপ্লাই এর পর ওই মানে চাকরি পেতে অ্যাটলিস্ট 4 মাস লাগে। অ্যান্ড অ্যাগেন আমি যখন ক্যারিয়ার সুইচ করি তখন আমার অ্যাটলিস্ট অ্যারাউন্ড 6 মাস লাগে, কারণ তখন আমার একটা হিউজ শিফট থাকে। এবং এই টাইম লাইনটা হচ্ছে ডেফিনেটলি রেজুমে রেডি করা, দেন অ্যাপ্লাই করা, দেন লাইক একটা ইন্টারভিউ প্রসেস থাকে, এবং ইন্টারভিউ প্রসেসও অনেকগুলা স্টেপ থাকে। এটা তোমার একাডেমিক ক্ষেত্রেও ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এটা অ্যাটলিস্ট 3-4 স্টেপে তোমার ইন্টারভিউগুলো হবে। সো সব মিলায়, এবং ওগুলা মাল্টিপল জবের জন্য। সো সব মিলায় দেন তোমার পাওয়া, জব অফার পাওয়া, দেন অ্যাকসেপ্ট করা, ওগুলো সব কিছুর ক্ষেত্রে আমার আসলে 6 to 8 মান্থস লাগে এখন। এবং এটা আমি আসলে অনেক আগের কথা বলতেছি, এগুলো হচ্ছে 2019-এর দিকে। হুম। এখনকার কারেন্ট আমি যত জব মার্কেট দেখতেছি, বা আমি আরো অনেকের কাছে যত শুনতেছি, অনেক টাইম ভ্যারি করে ডিপেন্ডিং অন কে কোন লাইনে আছে। বাট আই গেস একটু টাইম লাগে সব ক্ষেত্রেই, বাট আলটিমেটলি জব জব সবাই পেয়ে যাবে হোপফুলি। তো কর্পোরেটের ক্ষেত্রে আপু, যেটা আমরা নিউ গ্রাজুয়েটদের ক্ষেত্রে দেখি, অনেকেই হিউজ নাম্বার অফ কোম্পানিতে সবাই অ্যাপ্লাই করে, কারণ এখানে রেসপন্স রেটটা অনেক লো থাকে। তো আপনি যখন একাডেমি থেকে কর্পোরেটে মুভ করার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করলেন, এতে আপনি আহ, কতটা, যদি একটা লামসাম আইডিয়া দেন যে কি পরিমাণ আপনার অ্যাপ্লিকেশন করতে হয়েছে, এবং এই ক্ষেত্রে আপনার রিজেকশন রেশিও ভার্সাস আপনার সাকসেস রেট, অ্যাটলিস্ট রেসপন্স পাওয়া পর্যন্ত, অথবা একটা ইন্টারভিউ ল্যান্ড করা, হ্যাঁ। একটু যদি একটু আমাদের কথা বলেন। আহ এইটা আই গেস সবার সাথেই আমার খুব মিলবে, যে লাইক অ্যাপ্লাই সবাই অনেক অনেক জবেই করে। আই গেস আমিও প্রিটি শিওর, স্পেশালি যখন আমি সুইচ করি, আমি প্রিটি শিওর আমি অ্যাটলিস্ট 100-র মতো তো জবে অ্যাপ্লাই করি। কিন্তু প্রথমে আমি যেটা করতাম, যে আমি খুবই মানে অ্যাব্রাপ্টলি সবকিছু অ্যাপ্লাই করা শুরু করছি। আমি একটু পরের দিকে যে আরো খুব স্পেসিফিক ভাবে অ্যাপ্লাই করা শুরু করি, যে লাইক যেটা আমি আর কি বললাম, যে প্রথমে আমার একটাই রেজুমে আমি সব করে দিলাম, হুম বাট পরে আমি একটু আমার জব পোস্টিং এর সাথে মিল রেখে বানানো শুরু করি। সো আমি মোর লেস লাইক আই গেস 100টার মতো তো জবে অ্যাপ্লাই করি, মেবি মোর। এবং আমার হচ্ছে রেসপন্স যেটাকে বলবো, অনেক সময় অনেক অটোমেটেড ইমেলও থাকে হুম রিজেকশনের জন্য, অনেক সময় অনেকে আবার ইমেলও করে না। তখন হচ্ছে লাইক সাপোজ লিঙ্কডইনে যদি আমি কোনো কিছু দেখে অ্যাপ্লাই করি, আমি কোনো রিপ্লাই পাইনি, বাট আমি লিঙ্কডইনে যে দেখি যে ওকে জবটা এখন, জবের পোস্টিংটা এখন আর কি নাই। সো ওই ক্ষেত্রে আমি বুঝে যে ওকে, সো দ্যাট মিনস কেউ আর কি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। সো এরকম রেসপন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, আই গেস লাইক 30%-এর মতো আমি হয়তো রেসপন্ড পাইছি। আর তার মধ্যে হয়তো 20%-এর মতো আমি বলবো, 20-25%-এর মতো আমি বলবো যে হচ্ছে ইন্টারভিউর জন্য আর কি কল পাই। এবং ওগুলা হচ্ছে অনেক সময় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাটলিস্ট ফার্স্টে যেটা হয়, একটা ফোন স্ক্রিনিং থাকে। জি জি। সো ফোন স্ক্রিনিংটাও আমি ওরকম লাইক 20-25%-এর মতো আর কি পেয়ে থাকি। তারপরের হচ্ছে স্টেপগুলা অ্যারাউন্ড সেম রেঞ্জেই হবে। এখন যদি আপু আমরা
কর্পোরেটের ইন্টারভিউর সাথে একাডেমিয়ার জবগুলোর ইন্টারভিউ একটু তুলনা করি যে হুম। হাউ দিজ আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার অর সেম ইন সাম কেসেস। না, অবভিয়াসলি অনেক ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট তোমার একাডেমির ইন্টারভিউ বা তোমার ইন্ডাস্ট্রি ইন্টারভিউ। একাডেমিকের ক্ষেত্রে অবভিয়াসলি ফার্স্টে একটা তো ফোন স্ক্রিনিং সবগুলাতেই থাকে, যেটা হচ্ছে খুবই বেসিক, তোমার সাথে ইন্ট্রোডাকশনটা থাকে, এবং ওইটাও মনে হয় যে ওকে ইটস জাস্ট 10 মিনিট 15 মিনিট ফোন স্ক্রিনিং কল, ইটস নাথিং, বাট ফার্স্ট ইমপ্রেশনটাই অনেক সময় অনেক ম্যাটার করে। সো ওই সময়ও খুবই লাইক কামলি প্রফেশনালি কথা বলা উচিত যে ওকে লাইক ইয়া আমি হ্যাঁ ইন্টারেস্টেড, এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকা উচিত যে ইয়া আমি আমি ইয়া করবো। সো তখন তাহলে তুমি নেক্সট এর জন্য কল পাবা। একাডেমিকের ক্ষেত্রে তোমার যেটা হয়, ওরা মেইনলি তোমার টিচিং আর রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে বেশি জানতে চায়, যে লাইক তুমি আম, কিভাবে তোমার টিচিং স্টাইলটা কেমন, তুমি কি কি কোর্স টিচ করতে পারবে, তুমি কি নতুন কোনো কোর্স টিচ করতে পারবা, অর লাইক আমাদের ইউনিভার্সিটির কারিকুলামে এইরকম কোনো কোর্স নাই, তুমি কি নতুন কোনো কোর্স ইন্ট্রোডিউস করতে চাও কিনা। সো ওই জিনিসগুলো যেমন জিজ্ঞেস করে কোর্স নিয়ে, রিসার্চ নিয়েও জিজ্ঞেস করে হচ্ছে যে লাইক তুমি কোথা থেকে ফান্ড আনতে চাও বা কি টাইপের রিসার্চ করবা, তোমার এটার জন্য কি হেল্প লাগে, কারণ সব ইউনিভার্সিটি নতুন প্রফেসরদেরকে অনেক ভালো হেল্প করে ইন টার্মস অফ লাইক বিল্ডিং দেয়ার ক্যারিয়ার। সো তখন জিজ্ঞেস করে যে তুমি কি টাইপের রিসার্চ করতে চাও। সো ওইটা হচ্ছে তখন একটা তোমার ফেস টু ফেস ইন্টারভিউ থাকে, আর তারপর থাকে হচ্ছে তোমার ইন পার্সন ইন্টারভিউ থাকে, যেটা তোমাকে অন সাইটে যে করতে হয়। যেটা আমার ক্ষেত্রে প্রত্যেকবারই হয়েছে যে আমাকে অল্প কিছু পোর্শন একটু টিচ করতে হয়, লাইক অ্যাকচুয়াল স্টুডেন্টসদের সামনে অ্যাকচুয়ালি টিচ করতে হয়। যে কোনো একটা তোমাকে টপিক বলে দিবে, তো তুমি জাস্ট ওই টপিকের উপর কিছুক্ষণ হয়তো লেকচার দিবা। সো এইভাবে হচ্ছে তোমার টিচিং পার্টটা দেখে, আর রিসার্চটা নিয়ে হচ্ছে অ্যাগেন তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে হয় সব ফ্যাকাল্টি বা সব স্টুডেন্টসদের সামনে, যে অ্যাগেন লাইক পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি কি টাইপের রিসার্চ করছি করতেছি অর লাইক করব। এবং এটা হচ্ছে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, বিকজ অ্যাগেন আমার রিসার্চ আমি কি করছি অন্য কেউ কিছু নাও বুঝতে পারে অত ডিপলি, কারণ ইটস নট লাইক আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিচ্ছি, আমার অন্যান্য ডিপার্টমেন্টের কেউ থাকবে না, ইটস নট ট্রু, আমার বিভিন্ন ডিপার্টমেন্টেরই সবাই থাকবে। সো এই জন্য খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে এক্সপ্লেইন করা। সো ওইটা হচ্ছে আমার অন সাইটের ওই ইন্টারভিউটা থাকে, যেখানে আমার রিসার্চ আর টিচিংটা শো করতে হয়। আহ, এবং খুব টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন ওভাবে করে না, অ্যাটলিস্ট রিসার্চ পার্ট নিয়ে কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন করে না, সরি টিচিং পার্ট নিয়ে অ্যাকচুয়ালি কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন তো করে না, জাস্ট দেখে যে লাইক তোমার টিচিং স্টাইলটা কিরকম এবং স্টুডেন্টরা পে অ্যাটেনশন করতেছে কিনা। রিসার্চের ক্ষেত্রে জাস্ট বিকজ ইটস ইউর রিসার্চ ইউ নো ইট ওয়েল, সো যে কোনো টাইপের কোয়েশ্চেন করলেই যে লাইক ওকে এটা কেন এরকম হয়েছে ওটা কেন এরকম হয়েছে, ওগুলো তোমার ডিফেন্সের টাইমেই তুমি আসলে জানো যে কিভাবে আনসার করতে হয়, কারণ अगेन ইটস ইউর রিসার্চ, সো ওগুলো খুব ইজি হয়ে যায়, নট লাইক টু টেকনিক্যাল আর লাইক আউট অফ ইউর রিসার্চ, ওরকম কোনো কোয়েশ্চেন খুব একটা হয় না। বাট ডেফিনেটলি জানতে চাই যে তুমি যে ফিউচার রিসার্চ করবা ওইটার পিছে তোমার আইডিয়া কি ওর মোটিভেশন কি, তুমি কিভাবে জিনিসটা করবা। সো তোমার ওই অ্যাটলিস্ট তোমার রিসার্চটা নিয়ে এবং আহ, তোমার ফিউচার রিসার্চ নিয়ে তোমাকে ভালো আর কি জ্ঞান থাকতে হবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে অনেক টেকনিক্যাল কোয়েশ্চেন করে, যে লাইক ইকুইপমেন্ট হ্যান্ডলিং তোমার কি আইডিয়া আছে, বা লাইক অনেক বিহেভিয়ারাল কোয়েশ্চেন করে ইন্ডাস্ট্রিতে, এটা একটা যেমন খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট হচ্ছে বিহেভিয়ারাল কোয়েশ্চেন, বিকজ তুমি এখানে একটা টিমের সাথে কাজ করবা। একাডেমিয়াতে যেমন আমি আমার নিজের পেসে কাজ করি, নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকি, অবভিয়াসলি কোলাবোরেটিভ কাজ করি, বাট ইন্ডাস্ট্রির কাজটা একটু ডিফারেন্ট, যেহেতু একটা টিমের সাথে কাজ করা হয়, টিমে এক একজন এক এক রকম হয়। সো তাদের সাথে কিভাবে আমি সুন্দরভাবে কাজ করব, প্রফেশনালি কাজ করব, সো এই জন্য বিহেভিয়ার অ্যাসপেক্টটা খুবই আহ, খুবই ওরা গুরুত্ব দেয়। এবং আরো একটু কিছু লাইক ক্রিটিক্যাল প্রবলেম সলভিং ও কিছু সিচুয়েশন তোমাকে দেয়, যে লাইক ওকে এরকম একটা সিচুয়েশন আছে তুমি কিভাবে জিনিসটাকে ডিল করবা। সো এই এই জিনিসটা একটু ইন্ডাস্ট্রির ইন্টারভিউ এর ক্ষেত্রে ডিফারেন্ট। সো অ্যাগেন এইটা থাকে হচ্ছে তোমার একটা লাইক টিমস অর জুম একটা ভিডিও, এবং আহ, মাঝে মাঝে কিছু ইন্ডাস্ট্রিতে, এটা অবশ্য আমি আগে শুনছি যে লাইক অন সাইটেও যে অনেক সময় এরকম সেম প্রেজেন্টেশন দিতে হয়, বাট আই গেস এখন কোভিড এর কারণে এই জিনিসটা একটু ইন্ডাস্ট্রিতে কমে গেছে। সো মোস্টলি হচ্ছে তোমার জুমে বা টিমে আর কি এরকম ইন্টারভিউর জন্য কল হয়। বাট ডেফিনেটলি আমি বলবো ইন্টারভিউ এর আগে একটু প্রিপারেশন নেওয়া উচিত দুই ক্ষেত্রে, এবং
হুম হুম। আগে কেউ কাজ করছে এরকম কারোর সাথে কথা বলে একটু হেল্প নেওয়া উচিত। কামিং ব্যাক টু প্রিপারেশন, সো আপনি কিভাবে আসলে প্রিপারেশন নিয়েছিলেন আপনার ইন্টারভিউ গুলোর আগে? যদি আমি একাডেমিক ক্যারিয়ার বলি বা কর্পোরেট ক্যারিয়ার বলি, দুইটার ক্ষেত্রেই আপনার প্রিপারেশনটা কেমন ছিল? প্রিপারেশন যেটা ছিল হচ্ছে আমি ধরো একাডেমিকের ক্ষেত্রে আমি যখন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতে থাকি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য, আমি হচ্ছে মেইনলি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতাম এবং আমি দেখতাম যে সাপোজ লাইক কি পরিমাণে মানে সরি কি কি কোর্স টিচ করা হয়, আমার ওগুলা সম্পর্কে নলেজ কিরকম আছে, বা লাইক আমি একটু দেখি যে ওকে এই কোর্সটা নাই বাট এই কোর্সটা হয়তো আমি আইদার ঢাকায় আমি আমার আন্ডার গ্রাজুয়েশনের সময় করছি, অর লাইক আমি আমার মাস্টার্স পিএইচডির সময় আমি হয়তো এরকম একটা কোর্স করছি, কিন্তু এটা এই ইউনিভার্সিটিতে ছিল এই ইউনিভার্সিটিতে নাই, সো মেবি আমি ওটা ইনক্লুড করতে পারবো। So তখন আমি ওটার জন্য একটু প্রিপারেশন নিয়ে একটু পড়াশোনা করি। আহ সেম ভাবে আমি হচ্ছে অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারদেরকে দেখি যে লাইক অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা কি নিয়ে কাজ করে, কি নিয়ে রিসার্চ করে, হুম বিকজ আমাকে কোলাবোরেশন করে রিসার্চ করতে হবে। ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চটা তো মেইন, বাট কোলাবোরেশনও অনেক করতে হয়। সো ওই সময় জাস্ট দেখতে হয় যাচ্ছে ঠিক আছে অন্যান্য প্রফেসররা কি রিলেটেড কাজ করতেছে এবং আমি আমার কাজের জন্য কিভাবে ওই জিনিসটার হেল্প নিতে পারবো। সো ওই জিনিসগুলোর জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয় রিসার্চের ক্ষেত্রে। আহ so এগুলা জিনিস একটু আর কি প্রিপারেশন থাকে। পড়াশোনাটা অবভিয়াসলি করতে হয় তোমাকে যে লাইক কি করবো, আগেন যদি টপিক দেয় যাচ্ছে ঠিক আছে তুমি এই জিনিসটা নিয়ে পড়াবা, তাহলে আমি আহ, ওই জিনিসটা আমি ট্রাই করি একটু লেকচার ম্যাটেরিয়ালটা বানানো যাতে আমার জন্য একটু ইজি হয় পড়ানো। হুম হুম রিসার্চের ক্ষেত্রেও হচ্ছে আমি ট্রাই করি থিঙ্ক করার যে ওকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো আমি আগে থেকে ওরকম আর কি রেডি থাকি এবং আমি কিছু আহ, আমার প্রেজেন্টেশন যদি দিতেও হয় আমি প্রেজেন্টেশনের স্লাইডস রাখি, ওটার একটা টাইম লিমিট থাকে, বাট আমি কিছু সাপ্লিমেন্টাল স্লাইডসও রাখি যেখানে যদি আমাকে সাডেন কোনো কোয়েশ্চেন করে আমাকে যাতে খুঁজতে না হয়, আমি যাতে ওই সাপ্লিমেন্টাল স্লাইডস দেখায় বলতে পারি ওকে দিস ইজ দি আনসার। সো অবভিয়াসলি আমি এভাবে আমার কিছু প্রিপারেশন নেই হচ্ছে একাডেমিকের জন্য। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আহ, এখন অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল যদি বলি বিহেভিয়ারাল কোয়েশ্চেনটা অনলাইনে সার্চ করলে বিভিন্ন কোম্পানিতে কি টাইপের বিহেভিয়ারাল কোয়েশ্চেন আনসার মানে আস্ক করতে পারে ওগুলা অনেক কিছু থাকে, এবং ওগুলোর আনসারও যদি থাকে গুগলে, বাট আমি স্টিল বলবো ওটার মধ্যে একটু নিজের পার্সোনাল টাচ অ্যাড করা উচিত, বিকজ ডেফিনেটলি যারা তোমাকে হায়ার করতে আসতেছে রিক্রুটাররা তারাও সবকিছুই জানে। সো হুম ডেফিনেটলি তুমি যদি জাস্ট যেটা লেখা আছে ওটাই যদি কপি করে বলে দাও ইটস ইটস নট গনা হেল্প দ্যাম। হুম। তোমাকে একটু নিজেরও কিছু পার্সোনাল জিনিস বলতে হবে এবং অনেক ক্ষেত্রেই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাড করবা। কোনো কিছু যদি আমাকে যদি কোয়েশ্চেন করো ওকে তোমার বিগেস্ট স্ট্রেংথ কি, তুমি একটা বিগেস্ট কি চ্যালেঞ্জ ফেস করছো, সো এগুলোর জন্য তুমি তোমার পার্সোনাল কিছু আর কি এক্সপিরিয়েন্স অ্যাড করবা, ওগুলা খুব আর কি মানুষজন খুব ভালো লাইক করে। এগুলো হচ্ছে বিহেভিয়ারাল পার্টটা ছিল। আর টেকনিক্যাল পার্টের ক্ষেত্রেও ইকুইপমেন্ট নিয়ে একটু জাস্ট পড়াশোনা, কাজ লাইক আমরা হ্যাঁ ইকুইপমেন্ট নিয়ে কাজ করি, হুম হুম। স্পেশালি আমি যখন একাডেমিকে ছিলাম আমার স্টুডেন্টরাই মেনলি আর কি ইকুইপমেন্ট নিয়ে কাজ করতো। আমি মেনলি যখন গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম ওই সময় বেশি আমার হ্যান্ডস অন কাজগুলো হতো। সো হ্যান্ডস অন কাজটা থেকে একটু যেহেতু আমি সরে গেছিলাম, সো আমাকে তখন হচ্ছে আবার ওই জিনিসগুলো একটু পড়তে হয় যে ওকে কি টাইপের আমাকে কোয়েশ্চেন করতে পারে। সো ওগুলোর জন্য একটু আর কি পড়াশোনা আর কি থাকতে পারে। সো মেইনলি যেহেতু আমি জানি, এগেন আমি হচ্ছে জিজ্ঞেস করতাম যে আচ্ছা ঠিক আছে এরকম গ্রুপে কেউ আছে তো কি কি টাইপের কোয়েশ্চেন করতে মানে করা যেতে পারে বা ওরকম কি টাইপের কাজ হতে পারে। সো তখন হচ্ছে আমাকে আসলে ওরকম হেল্প মানে বলা হতো যে আচ্ছা এরকম এরকম কোয়েশ্চেন আসতে পারে, so আমি ওই হিসেবে আর কি পড়াশোনা করতাম, বাট দুই ক্ষেত্রেই আর কি একটু একটু প্রিপেয়ার হয়ে থাকা ভালো। সো আপু, যেহেতু আপনি একাডেমিয়া থেকে কর্পোরেটে মুভ করেন, সো ইন্টারভিউতে এই ধরনের কোনো কোশ্চেন ফেস করতে হয়েছে কিনা যে কেন আসলে আপনি অ্যাসিস্ট্যান্ট ইয়া প্রফেসর থেকে কর্পোরেটে যেতে চাচ্ছেন? অবভিয়াসলি ওইটা হচ্ছে অনেক কোম্পানি আসলে কোয়েশ্চেনটা করছে, আবার অনেক কোম্পানি করে না। ইট হুম ডিপেন্ডস অন দ্য প্রেফারেন্স, এবং লাইক আমার রেজুমে দেখে মনে হয়েছে যে ওকে শি ক্যান ইজিলি ট্রান্সফার। বাট হ্যাঁ আমাকে কিছু কিছু ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করা হয়েছে যে আমি কেন আর কি মুভ করি। আমি অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে আর কি অনেস্টই ছিলাম যে হ্যাঁ আমি আসলে এখন মুভ করার চিন্তা করতেছি, বিকজ সাপোজ লাইক আমার হাজবেন্ড ওই স্টেটে মুভ করছে, so আমাকে হুম মুভ করতে হবে, উইচ ইজ অ্যাকচুয়ালি আ পজিটিভ থিং, কারণ ওরা তাহলে জানে যে আমি মুভ করবো। বিকজ অনেক সময় জবের একটা মেইন ক্রাইটেরিয়া থাকে হচ্ছে যে উইল ইউ বি এবল টু রিলোকেট, হুম হুম এবং অনেক ক্ষেত্রে আমি এটা দেখছি যে লোকাল মানুষ থেকেই নেয়।
সো ওই জিনিসটার জন্য আমি যেমন, এবং আমি আসলে এই জিনিসটা একটা রেজুমের ক্ষেত্রে করছিলাম, যেটা আমি একটু স্লাইটলি হয়তো ভুলে গেছি, so আমি এখন অ্যাড করবো যে রেজুমেতে যখন আমি আমার অ্যাড্রেসটা দিতাম, আমি চেষ্টা করতাম যে আমি যেহেতু ওরেগনে, আমি এখন ওরেগনে থাকি, so আমি ওরেগনের জন্য যখন দিতাম, আমি ওরেগনের অ্যাড্রেস দিতাম। আমার হাজব্যান্ড অলরেডি যেহেতু মুভ করছিল, সো হুম, হুম। ওইটা তখন আর কি মানুষ বুঝে যে ও শি ইজ লোকাল, সো শি ইজ অলরেডি ওভার হিয়ার, সো এটা একটু একটু প্লাস পয়েন্ট অ্যাড করে। বাট হ্যাঁ, আমাকে যখন কোয়েশ্চেন করছে, আমি ফার্স্ট অফ অল এটাই বলছি যে হ্যাঁ, আমার আসলে ফ্যামিলি জন্য আমাকে মুভ করতে হবে, সো আই এম উইলিং টু মুভ। হ্যাঁ, অবভিয়াসলি আমার জন্য এটা বিগ শিফট, বাট আমি যতটুকু জানি এবং আমি দেখছিও, কারণ আমার হাজব্যান্ড ইন্ডাস্ট্রি লাইনে আছে, যে ইন্ডাস্ট্রি অনেক অনেক ফাস্ট পেসড। স্পেশালি আমি এখন ইন্টেলে আছি। ইন্টেল হচ্ছে 24/7 রানিং একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, এবং দের ইজ অ্যাকচুয়ালি নো টাইম টু স্টপ, তোমাকে অলওয়েজই কাজ করতে হবে। সো অনেক ফাস্ট পেসড, অনেক ফাস্ট পেসড। ডেফিনেটলি কিছুটা মানে ফ্লেক্সিবল টাইমিং আছে, যে লাইক ওকে, খুব রেয়ারলি আমাকে লাইক আফটার আওয়ার কাজ করতে হবে আর আফটার আওয়ার কিছু করতে হবে, মাঝে মধ্যে আবার থাকলে যেমন কন্টিনিউয়াস থাকে। হুম। সো ইন্ডাস্ট্রি লাইফ অনেক ফাস্ট পেসড কম্পেয়ার টু একাডেমিক লাইফ, যেখানে আমি আমার নিজের পেসে কাজ করছি। সো আমি ওই জিনিসগুলো তখন আর কি অ্যাকচুয়ালি বলি যে হ্যাঁ, ডেফিনেটলি আমার ফ্যামিলি প্রায়োরিটি থাকলেও আমি আই গেস ফাস্ট পেস এনভায়রনমেন্টও অ্যাকচুয়ালি এনজয় করবো। আমি একাডেমিক লাইফ তো আমি দেখছি, এবং আমি আই থিঙ্ক আমি আমার স্কিলগুলোকে আমি আরো বেশি অ্যাপ্লাই করতে পারবো। আমি মোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন চাচ্ছি, যেটা আমি হয়তো রিসার্চ ওভাবে পাচ্ছি না। সো আমি হুম, এর হুম। জন্য হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিতে মুভ করতে চাই। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি অনেস্ট ইন টার্মস অফ লাইক যে আমার ফ্যামিলি মুভ করতেছে, এবং তারপর আমি আরো কিছু অ্যাড করতাম যে ইয়া, ইটস নট গোনা বি চ্যালেঞ্জিং ফর মি, বিকজ আমার ব্যাকগ্রাউন্ড আছে। অবভিয়াসলি একটু ট্রেনিং পেলে আমি পারবো। সো আমি ওই অপরচুনিটিটা খুঁজতেছি, যে লাইক টু কাইন্ড অফ লাইক শো দ্যাট আই অ্যাম কেপেবল অফ ডুইং দ্যাট। সো আমি অনেস্টি ছিলাম, এবং অনেক ক্ষেত্রে অনেস্টি আই গেস আমি দেখছি যে লাইক করছে। সো আমি আসলে আমাদের দর্শকদের জন্য একটা জিনিস অ্যাড করতে চাই, যে রিলোকেশনের ব্যাপারটা আসলে এখানে অনেক বেশি প্রায়োরিটাইজ করে ওরা, কারণ আহ, যে কোনো একটা ক্যান্ডিডেটের যদি ওরা রিলোকেট করাতে হয়, সেই ক্ষেত্রে আসলে অনেক কিছুর ব্যাপার আসে। অ্যান্ড বিশেষ করে মানিটারি টার্মসে এটা একটা ভালো অ্যামাউন্ট অ্যাড করে। তো এটা কোম্পানি অনেক সময় চায় অ্যাভয়েড করতে লোকালদের হায়ার করার মাধ্যমে। আহ, আপুর কাছে আমার এইখানে আরেকটা জিনিস জানা আছে যে ধরেন এই পর্যায়ে আপনি তো অলরেডি কর্পোরেটে কয়েক বছর হয়ে গেছে। তো এখন যারা কর্পোরেটে আসলে আবেদন করতে যাচ্ছে, বা যারা রিসেন্ট গ্রাজুয়েট যারা কর্পোরেটে অ্যাপ্লাই করবে, তাদের জন্য আসলে আপনার যদি কোনো ধরনের পরামর্শ থাকে সেটা কি হবে? আমি বলবো হচ্ছে কনফিডেন্স শো করো, যে তুমি কি, মানে তুমি কি পারো। অনেক মানে তোমাকে একটু ইন্টিমিডেট করতে চাবে, এবং হয়তো তুমি হুম, বেশি হুম। ইন্টিমিডেট হয়ে যাবে যে ওকে, ম্যানেজার আমার ইন্টারভিউ নিচ্ছে, অর লাইক হায়ার আপের কেউ আমার ইন্টারভিউ নিচ্ছে। সো একটু একটু নার্ভাস হয়ে যাবে, বাট বি কনফিডেন্ট, বিকজ তুমি যা কাজ করছো এটা তুমি ভালো জানো। এবং হুম, হুম। ইন্ডাস্ট্রি কখনো তোমাকে আসলে ওভাবে খুব দেখবে না যে তুমি কি পারো। তুমি যদি সাপোজ একটা ইন্ডাস্ট্রির যে পজিশনে তুমি অ্যাপ্লাই করবো, তুমি যদি ওটা নাও পারো, তুমি স্টিল ওটা শো করবা যে ওকে, আই অ্যাম উইলিং টু লার্ন, আমি একটু হলেও পারবো, আমার এই নলেজ আছে, আমি ওই হুম, জিনিসটাকেই ট্রাই করবো অ্যাপ্লাই করার এই স্কিলের জন্য। সো লাইক ইন্টারচেঞ্জেবল স্কিলস যাতে তোমার থাকে, যে আমি ওইটাও করতে পারবো। সো এমন না যে কোনো কোয়েশ্চেন বললো আমি পারি না, এইরকম আনসার যাতে আর কি কেউ না দেয়। কনফিডেন্ট থাকো যে ওকে, আমার হয়তো এটা নিয়ে বেশি নলেজ নাই capability বা নাই, বা আমার কোনো এরকম কাজ আমি করি না, বাট আমি এই টাইপের কাজ করছি, তো আমি প্রিটি শিওর আমি ওই জিনিসটাকে আমি এখানেও অ্যাপ্লাই করতে পারবো। আর বাকিটা হচ্ছে সবকিছু আসলে ট্রেনিং তোমাকে দিয়েই দিবে, যেটা আমি আগে বললাম। সো অলওয়েজ আর কি একটু কনফিডেন্ট থাকা ভালো, এবং অলওয়েজ একটা মানে রিসার্চ করে যাওয়া ভালো, যে লাইক কাদের সাথে তুমি কথা বলবা, তোমার জবের পজিশনটা কি। অ্যাগেন, জব পোস্টিংটা পড়া খুবই দরকার, যে ওরা কি ক্রাইটেরিয়া চায়। সো ওই অনুযায়ী হচ্ছে আর কি ভালো মতো আর কি প্রিপেয়ার হয়ে থাকা। এবং আগেন যেটা বললাম যে শুধুমাত্র আহ, যেটা জব পোস্টিং এ বলা আছে যে এই এই কোয়ালিফিকেশন লাগবে, শুধু কোয়ালিফিকেশনের উপরেই ফোকাস না করতে, বিহেভিয়ারালটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ইন্ডাস্ট্রি জবের ক্ষেত্রে, বিকজ তুমি ওখানে বিভিন্ন মানুষের সাথে ডিল করবা। তুমি, তোমাকে যদি কোয়েশ্চেন করে তুমি কি টাইপের মানুষের সাথে কাজ করতে পছন্দ করবা না, চেষ্টা করবা যে ওগুলা কিভাবে আর কি অ্যাভয়েড করা যায়। বি লাইক যে আমি সবার সাথেই কাজ করতে পারবো, অবভিয়াসলি ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবেই,
বাট ওভাবেই হচ্ছে আর কি কনভারসেশনটা হচ্ছে একটা মেইন পার্ট হবে, এবং যেটা করে আমরা একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আসবো। ইটস নট লাইক যে আমি এই পার্সনের সাথে কাজ করতে পারবো না আর ওই পার্সনের সাথে কাজ করতে পারবো। সো খুব ট্যাক্টফুলি অ্যান্সার দেওয়াটা আর কি জানতে হবে। সো আমি বলবো যে এই দুইটা সেগমেন্টের উপর খুব ভালো মতো ফোকাস করতে। তো যেটা এখন হলো আপু যে আপনি একটা হিউজ শিফট যেহেতু একাডেমি থেকে কর্পোরেটের ক্ষেত্রে আবার আম, এই কর্পোরেটে মুভ করার পর হুম। সবচেয়ে বড় ধাক্কাটা কি বলবেন, যে এরকম মানে কিছু হয়েছে যে ওকে দিস ইজ সামথিং দ্যাট আই ডিডন্ট এক্সপেক্ট যে কর্পোরেট এক্সিস্ট করতে পারে? হ্যাঁ, অবশ্যই। বিগ জিনিসটা হচ্ছে জব স্টেবিলিটি বা জব সিকিউরিটি। হুম হুম একাডেমিক লাইফে তোমার জব সিকিউরিটি আছে, জব স্টেবিলিটি আছে। যদিও আমি এখন জানি যে কিছু কিছু ফান্ডিং এজেন্সি থেকেও ফান্ডিং ক্যান্সেল হচ্ছে। হুম হুম। আহ, আবার অন দ্য কন্ট্রারি তুমি যদি আবার দেখো যে গভর্নমেন্ট জব, যেটাও একটা কাইন্ড অফ লাইক ইন্ডাস্ট্রি জবই বলতে পারো, নট ইন্ডাস্ট্রি বাট স্টিল লাইক ইউ নো দ্য ফ্যাক্ট। সো গভর্নমেন্ট জবও অনেক স্টেবল ছিল, বাট এখন অনেক গভর্নমেন্ট জবেরও খারাপ অবস্থা। আচ্ছা। বাট আই গেস প্রত্যেকটা জিনিসেরই একটু ডাউন টাইম থাকে, সো আই এম হোপিং যে সুন সবকিছু রিজলভ হয়ে যাবে। বাট এই এই জব সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে অনেক অনেক ইন্ডাস্ট্রিতে ভয় লাগে যে লাইক, কারণ তুমি এখন আসলেই দেখবা যে বিভিন্ন জায়গায় লে অফ হচ্ছে, তোমার বাজেট হচ্ছে না, বাট লাইক কোম্পানি ভালো কাজ করতেছে না। সো ওই ওই একটা জিনিস একটা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে লাইক ওকে আমার জব আছে কি না, আমার জব আছে কি না। ওয়ারাজ তোমার ইন্ডাস্ট্রি, ওয়ারাজ তোমার একাডেমিয়াতে অ্যাটলিস্ট ওই জিনিসটা থাকে না। এই জিনিসটা থাকে অ্যাটলিস্ট যে অ্যাটলিস্ট টেনিওর পর্যন্ত আমাকে হুম হুম। খুবই ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। একবার টেনিওর পেয়ে গেলে ইটস ইটস মাচ মোর স্টেবল। বাট তারপর আমি থেমে গেলাম, ইটস নট লাইক দ্যাট। আমাকে স্টিল কিন্তু রিসার্চ কন্টিনিউ করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু গেট প্রমোটেড। ইউ ক্যান বি লাইক জাস্ট অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড দেন জাস্ট বি উইথ দেম। সো এই জিনিসটা আমি বলবো যে অনেক বড় একটা ধাক্কা থাকে যে লাইক জব স্টেবিলিটির ব্যাপার। বাট আবার অনেকে অনেক 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 কিছু চিন্তা করে যে লাইক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখবো নাকি পার্সোনাল লাইফে স্টেবিলিটি দেখবো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেখবো। যেমন যেটা আগে বললাম যে একাডেমিকের ক্ষেত্রে মাঝে মধ্যে এমনও হয়েছে যে লাইক দিনের পর দিন কাজ করতে হয়, ওয়ারাজ ইন্ডাস্ট্রিতে হয়তো একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, বা ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে। সো কার কি প্রেফারেন্স থাকে এটার উপর ডিপেন্ড করেই উচিত ডিসাইড করা যে একাডেমিতে যাবা নাকি ইন্ডাস্ট্রিতে যাবা। বাট আই গেস জব সিকিউরিটি বা স্টেবিলিটিটা একটা অনেক বড় ফ্যাক্টর। একাডেমি একটা যা দেখা যায় যে আমরা হলো যারা ইউনিভার্সিটিতে আছে স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে নলেজ বেসটা বিল্ড করাই হলো মেইন টার্গেট, তাই তো? কারণ অনেক ক্ষেত্রেই মোস্ট অফ দ্য পিপল যারা হলো আহ, নতুন জবে ঢুকতেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কোম্পানি কালচার, প্রসেস, এভরি কোম্পানি টু কোম্পানি ডিফারেন্ট করে এবং ডিফার করে, এবং হলো আম, হয়তো প্রসেসটাও ডিফারেন্ট করে। অ্যাজ লং এজ সামওয়ান হ্যাজ দ্য বেসিস অফ নলেজ, হি উইল সার্ভাইভ এন্ড দ্য কনফিডেন্স অবভিয়াসলি। কনফিডেন্স, হ্যাঁ। তো এবং একটু ওপেন মাইন্ডেড থাকা উচিত যে আমি যে হ্যাঁ। কোনো কিছুর সাথেই নিজেকে কোপ আপ করতে পারবো। সো এই ক্ষেত্রে আপনি একাডেমি থেকে কি কি ট্রান্সফারেবল স্কিলস কর্পোরেটে নিয়ে গেছেন, এবং এমন কোন স্কিল আছে যেটা হলো আপনাকে কর্পোরেটে গিয়ে হয়তো নতুন করে শিখতে হচ্ছে? আম পার্সোনাল পার্সোনালিটির দিক থেকে যেটা বলবো যে আমার পার্সোনালি আমি যেহেতু বিভিন্ন স্টুডেন্টদের সাথে ডিল করতাম, সো আমার ওই জিনিসটা একটু আমার ট্রান্সফার করতে পারছি যে এখানেও আমি বিভিন্ন টিমমেটদের সাথে কিভাবে আর কি কথা বলবো, কিভাবে ডিল করব, ডিফারেন্স ইন ওপিনিয়ন হলে আমি কিভাবে ওই জিনিসটাকে রিজলভ করব। সো ওই আমার যেটা বলবো আমার পার্সোনালিটি অনেক বেশি হেল্প হয়েছে যে এখানে আমাকে হেল্প করছে। অ্যাট দ্য সেম টাইম আমার আমার এটা অবশ্য আমার স্পেসিফিক জবের ক্ষেত্রে অনেক জিনিস যেটা হয়েছে যে যেটা আমি বললাম যে বাজেট অ্যালোকেশনের অনেক কিছু আমাকে করতে হতো রিসার্চের ক্ষেত্রে, ওই জিনিসগুলো যেমন আমি ট্রান্সফারেবল স্কিল করতে পারছি। বা লাইক আমরা যেহেতু কমপ্লায়েন্স নিয়ে অনেক কাজ টাজ করি, so আমার অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস জানতে হয়। সো ওইসব রুলস অ্যান্ড রেগুলেশনস এর স্কিলগুলো আমি এখানে ইজিলি ট্রান্সফার করতে পারছি। অ্যান্ড আগেন ইন্টেলেও আমাদের একটা এনভায়রনমেন্টাল ল্যাব আছে, সো ওইখানে এনভায়রনমেন্টাল ল্যাবেও বিভিন্ন ধরনের টেস্টিং করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। সো ওগুলো তো আমি আমার টিচিং লাইফেও করে আসছি, আমার গ্রাজুয়েট লাইফেও করে আসি, সো ওগুলোও আমি ইজিলি খুব ট্রান্সফার করতে পারি। সো আমার জন্য আসলে ট্রানজিশনটা খুবই স্মুথ ছিল, থ্যাংক গড। এবং আমি খুবই ভালো আহ, আমার ইন্ডাস্ট্রিতে বলবো মেন্টর বা ট্রেনার হুম ছিল, যারা আমাকে এই জিনিসটাকে আরো
ইজি করে ফেলছে, আমাকে হেল্প করছে অনেক। So, আমার জন্য অনেক অনেক ইজি ছিল। বাট আমি অনেক কিছুই আমার আসলে স্কিল ট্রান্সফার করতে পারছি। প্রেজেন্টেশন স্কিলসও একটা বড় একটা ব্যাপার। ওই জিনিসটাও আমি, কারণ যেহেতু আমি ক্লাস নিতাম, আমি প্রেজেন্টেশন দিচ্ছি, হুম হুম। সো ওই জিনিসটাও আমি এখন আমার বিভিন্ন ভেন্ডরদের সাথে প্রেজেন্টেশন করতে হয়, আমার বিভিন্ন মডিউলের সাথে প্রেজেন্টেশন করতে হয়। সো ওগুলাও যেমন আমার জন্য অনেক ইজি ছিল। সো আমার অনেক কিছুই আমি অ্যাকচুয়ালি ট্রান্সফার করতে পারছি, এবং এগুলা জিনিসই হচ্ছে রেজুমেতে আমার হাইলাইট করতে হয়েছে যে ওকে, যেটা আগে বললাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। সো সো আপু, আপনি যেহেতু আগে বললেন যে আপনি অনেকটা ওপেন মাইন্ডেড ছিলেন ক্যারিয়ার সুইচের ক্ষেত্রে, সো আফটার সো মেনি ইয়ার্স ইন কর্পোরেট, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আহ, নিজেকে কখনো ইম্পোস্টার মনে হয়েছে কিনা, যে ইউ ইউ ডাজন্ট বিলং? হুম হুম। আহ, আমার ফার্স্ট ফার্স্ট অ্যাকচুয়ালি এটা মনে হতো, কাজ যেহেতু আমার জন্য একটা, আমি যেটা বললাম, আমি হ্যাবিচুয়েটেড ছিলাম একাডেমিকের সাথে। So, আমার ফার্স্ট ফার্স্ট আসলেও মনে হতো যে আহ, আমি ওই, আমি পারতেছি না, আমি রিদমটা পাচ্ছি না। আমার যে একাডেমিক লাইফে সবকিছু আমার খুব ইজিলি আমি জানি, আমি আই আই নো মাই ব্যালেন্স অ্যান্ড এভরিথিং। একাডেমিক ইন্ডাস্ট্রিতে আমার ফার্স্ট ফার্স্ট আসলে একটু চ্যালেঞ্জিং ছিল, যে লাইক একটু খুব ডিফারেন্ট, টাইমিং ডিফারেন্ট, কাজ ডিফারেন্ট, বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশন ডিফারেন্ট। সো ওই জিনিসটা আমার কাছে খুব মনে হতো যে ওকে, একটু আমার হিকাপ লাগতেছে। বাট আমি যত বেশি আর কি কাজ করতে থাকি এবং যত বেশি আমি ট্রেনিং নিতে থাকি, যখন আমি আরো বেশি হ্যান্ডস অন কাজগুলো করতে থাকি, বিকজ হ্যান্ডস অন করা ইজ এ ডিফারেন্ট থিং, ট্রেনিং নেওয়া ইজ এ ডিফারেন্ট থিং। যখন আমি আরো বেশি হ্যান্ডস অন কাজ করা শুরু করি এবং যখন আমি নিজেই বুঝি যে ওকে, এখন আমি আমার একটা রিদম পেয়ে গেছি এবং আমি এখন ইজিলি কাজ করতে পারবো, তখন আমি আস্তে আস্তে আসলে এনজয় করা স্টার্ট করি। এবং যেটা বললাম যে এনজয় না করলে আসলে সাকসেসফুল হওয়া যায় না। এবং আমি পরে যখন দেখলাম যে ওকে, আমি এখন এই জিনিসটা শিখছি, আমি এখন এই জিনিসটা করতেছি, এবং আমি এটার জন্য রেকগনাইজও হচ্ছি, আমাকে অনেকে এসে বলতেছে, বিভিন্ন উইকলি রেকগনিশন থাকে, মান্থলি রেকগনিশন থাকে, ডিভিশনাল রেকগনিশন থাকে, যখন ওগুলো আর কি পাই তখন মনে হয় যে ওকে, ইট ওয়াজ ওয়ার্থ দ্য ওয়াইট। তো আপু, এই যে একাডেমিক ক্যারিয়ার এন্ড কর্পোরেট ক্যারিয়ার, দুইটারই আপনি এক্সপিরিয়েন্স নিয়েছেন, সো এই ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার একাডেমিক ক্যারিয়ারের ক্ষেত্রে কোন জিনিসটা আসলে আপনি এখন অনেক বেশি মিস করেন? ওকে, যেটা আমি একাডেমিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আমার স্টুডেন্টদের সাথে আমার ইন্টারাকশন। আমার আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমার কাছে অনেক মানে হুম ডিয়ার। আমি এখন হয়তো আমি অনেক স্টুডেন্টের নাম মনে করতে পারবো না, বাট আমি সবাইকে, আমি যতজনকে আজ পর্যন্ত পড়াইছি হুম আমার এই একাডেমিক লাইফে, আমি প্রত্যেকের চেহারা চিনি। এবং আমার খুবই তাদের সাথে কথা বলতে ভালো লাগতো। তারা এসে যখন আমার সাথে কথা বলতো, সেমিস্টার শেষে তারা একটা ছোট নোট লিখতেছে, ছোট একটা কার্ড হুম লিখতেছে, আর এসে তারা গ্রাজুয়েশনের সময় এসে দেখা করে যাচ্ছে, ছবি তুলতেছে, এবং আমি তাদেরকে নিজে দেখতেছি যে ওকে, তারা এখন কিভাবে তাদের নিজেদের ক্যারিয়ার বিল্ড করতেছে। আমি তাদেরকে মাঝে মধ্যে এখনো লিঙ্কডইনেও দেখি, আহ, যে ওরা ওকে এখানে জয়েন করছে। So, আমার ওই জিনিসগুলো খুব ভালো লাগে এবং আমি আমার স্টুডেন্টদেরকে অনেক মিস করি। শুধু আন্ডার গ্রাজুয়েট, আমার গ্রাজুয়েট স্টুডেন্ট যে আছে, আমি গ্রাজুয়েট স্টুডেন্টদেরকেও খুব মিস করি, বিকজ আমার তাদের সাথে একটা পার্সোনাল একটা রিলেশনও হুম ছিল, যে আমি তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমি অলওয়েজ চেষ্টা করতাম যে তারা যাতে ঠিকঠাক মতো আছে, যে অফকোর্স রিসার্চ ম্যাটার্স, বাট তাদেরও পার্সোনাল লাইফ আছে। সো আমি চেষ্টা করতাম অলওয়েজ জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স রাখার। এবং আমি অলওয়েজ শুধু এটা জিজ্ঞেস করতাম না, ওকে রিসার্চে কি হয়েছে, আমি তাদেরকে এটাও জিজ্ঞেস করতাম যে পার্সোনাল লাইফে কি হয়েছে, সব ঠিক আছে কিনা, এখানে সব ঠিক আছে কিনা, ফান্ডিং তোমার ঠিক আছে কিনা। সো আমি আমার স্টুডেন্টদের সাথে ওই ইন্টারাকশনটা আসলে একটু মিস করি। সো ওই 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 একটা জিনিসই আই গেস আমি বলবো আমি আমার একাডেমিক লাইফ থেকে মিস করি, স্টুডেন্টদের সাথে আমার ইন্টারাকশন। তো আপু, যারা এখন একাডেমিয়ার পথটা বেছে নিতেছে তাদের ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আসলে এই অল্টারনেট ওয়েটা, যেটা কর্পোরেটের জীবন, এটা নিয়ে একটা ওপেন মাইন্ডেড থিঙ্কিং এ থাকা উচিত, অথবা দে শুড বি ভেরি মাচ ফোকাসড অন লাইক ওকে, আমার হচ্ছে একাডেমি আমার উদ্দেশ্য, এখানে কিভাবে আমার এগিয়ে যাওয়া উচিত? আমি যেটা বলবো যে আসলে এটাই আমি একটা অ্যাডভাইস দিব, যে ওপেন মাইন্ডেড অবশ্যই থাকা উচিত প্রত্যেকের। ফার্স্ট অফ অল একটা গোল থাকা উচিত যে হ্যাঁ, আমি একাডেমিয়াতেই যাব আর আমি ইন্ডাস্ট্রিতেই যাব, এবং ওভাবে তুমি নিজেকে অবভিয়াসলি প্রিপেয়ার করবে এবং ওটাতে বেশি ফোকাস দিবা। বাট অ্যাট দ্য সেম টাইম একটু ওপেন মাইন্ডেড থাকা ভালো, বিকজ ইউ নেভার নো যে কি হবে।
তোমার হুম ফাইন্যান্সিয়াল অনেক কনস্ট্রেন্ট থাকতে পারে, তোমার ভিসার অনেক কনস্ট্রেন্ট থাকতে পারে, তোমার আরো অনেক কিছু ব্যাপার থাকতে পারে, মুভিং এর ব্যাপার থাকতে পারে। সো ওসব ক্ষেত্রে একটু ওপেন মাইন্ডেড থাকা ভালো, যে না আমি জব না করে বসেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি আমার পছন্দের জব পাবো না। ওইটা হলে আসলে হবে যেটা, যে তুমি একটু লিমিটেড হয়ে যাবে, এবং তোমাকে তো তোমার ক্যারিয়ারের টাইম লাইনটাও দেখতে হবে, যে লাইক তুমি ইয়ার লস করতেছো, তুমি কেন ইয়ার লস করতে চাবা যেখানে তোমার সিমিলার এই যে যারা আছে তারা অলরেডি অনেক আগায় যাচ্ছে। সো আমি বলবো একটু ওপেন মাইন্ডেড থাকা বলে, এটাতে তোমারই আর কি ভালো হবে ফিউচারে, রাদার দেন জাস্ট স্টিকিং টু দ্যাট। অফকোর্স ক্লিয়ার গোল রাখো, ওই হিসাবেই বেশি ফোকাস থাকো, বাট একটু ফ্লেক্সিবলও থাকার চেষ্টা করো, কাজ না হলে যদি বাই এনি চান্স কোনো কারণে তোমার পছন্দসই জব না নিয়ে অন্য জব নিতে হয়, তুমি আলটিমেটলি এনজয় করতে পারবা না, এবং এনজয় না করলে তুমি ওই জিনিসটাতে কোনো ধরনেরই সাকসেস পাবা না, এবং আলটিমেটলি তোমাকে আবার জব সুইচ করতে হবে, এবং দেন ইউর জাস্ট লুজিং ইউর ক্যারিয়ার টাইম। সো এই জন্য আমি বলবো যে ওপেন মাইন্ডেড থাকাটা অফকোর্স দরকার। এটা অ্যাটলিস্ট অবশ্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তুমি যদি আরো অনেকের সাথে কথা বলো, তারাও ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হুম দিবে, হুম। এবং সবার ক্ষেত্রে আমি এটাই বলবো যে আহ, সবার সাজেশন শুনো, বাট আলটিমেটলি নিজের বিবেচনায় ডিসিশনটা নাও। অফকোর্স সবারটা শোনো, বাট নিজের ডিসিশন ইজ নিজের। বিশেষ করে আপু এইখানে আসলে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই যেহেতু ভিসা রেস্ট্রিকশনস হুম। থাকে বা ভিসার একটা কনস্ট্রেইন থাকে, সো এই ক্ষেত্রে আসলে আমি বলবো যে ওই ভিসা রেস্ট্রিকশনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ফার্স্টে, যে বা আহ, এবং অবশ্যই প্রত্যেকের সিচুয়েশন ডিফারেন্ট থাকে, হুম। প্রত্যেকের অপশনস ডিফারেন্ট থাকে, সো সেইগুলো বিবেচনা করেই আসলে ডিসিশনটা নেওয়া উচিত। ওটাই। যার যার লাইফের ওই সময় আসলে কি তারা ফেস করতেছে হুম হুম। সেটার উপর বেসিস করে ডিসিশন নেওয়া উচিত। বাট অ্যাগেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি বলবো যে অনেকের সাথে একটু কথা বলে নেওয়া উচিত, তাহলে আর কি ডিসিশনটা নিতে একটু ইজি হয়। আলটিমেটলি ডিসিশন উইল বি ইয়োর্স, বাট টেক সাজেশনস। এখন যারা একাডেমিতে আছে এবং সামওয়ান হু ফিলস লাইক দে আর স্টাক, তাদের ক্ষেত্রে আপনার প্রথম পরামর্শটা কি হবে? আম, যদি তোমার মনে হয় যে তুমি একাডেমিকে আসো এবং ইউ ফিল লাইক স্টাক, আমি যেটা বলবো যে সিমিলার কারোর সাথে একটু কথা বলো যারা হয়তো একাডেমিকে আসে, এবং তোমার কেন মনে হচ্ছে তুমি স্টাক, তুমি কি ফান্ড আনতে পারতেছো না, টিচিং লাইক করতেছো না, তাহলে ওই জিনিসটা থেকে আমি কিভাবে ওভারকাম করবো। এবং এটা শুধু টিচিং এর ক্ষেত্রে না, তোমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হুম কিন্তু হুম। সেম ভাবেই, লাইক আই এম স্টাক, আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আমি এখন এটা থেকে আগাবো কিভাবে। অবভিয়াসলি আই নিড হেল্প। ফার্স্টে তুমি নিজে ট্রাই করো, বাট ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন দ্যাট। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু নো যে ওয়েন টু সিক হেল্প, তুমি কখন হেল্প আস্ক করবা, এই হুম জিনিসটা হুম। আসলে তোমার জানতে হবে। সো কথা বলে দেখো কারোর সাথে যে কেন মনে হচ্ছে এরকম। তোমারও যদি মনে হয় ক্যারিয়ার সুইচ করবো, তাহলে ঠিক আছে, ওই হিসেবে একটু আগাতে থাকো। আর তোমার যদি মনে হয় যে মেবি আই এম মিসিং সামথিং ইন মাই এক্সিস্টিং জব, আমি কি করলে তাহলে আমি এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো, ওই জিনিসগুলো নিয়ে একটু হেল্প করা উচিত। সো আই গেস কমিউনিকেশন অর কনভারসেশন কারোর সাথে করাটা খুব দরকার। সো আপু এই যে লং একটা ক্যারিয়ার শিফট এন্ড এভরিথিং, সো আপনার কাছে আসলে এখন ক্যারিয়ারের সাকসেসের ডেফিনেশনটা কি, বা এই ডেফিনেশনটা কি আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, না আগে আপনার কাছে সাকসেসের যে ডেফিনেশনটা ছিল সেটাই এখনো আছে? আমার সাকসেসের ডেফিনেশন ডেফিনেটলি এখন চেঞ্জ হয়েছে, এবং খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে, কাজ আমার এখন ফ্যামিলি গ্রো করতেছে। আহ, আগে যেমন আমি, আমার সবকিছু অনেক ওয়ার্ক সেন্ট্রিক ছিল, হুম হুম। ওয়ার্কহলিক বলবো না, বাট স্টিল ওয়ার্ক সেন্ট্রিক ছিল। আম, অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে আমি লাইক আফটার আওয়ার্স কাজ করতেছি, আম, রাতে কাউকে ইমেলে রেসপন্ড করতেছি, আর লাইক রাতে কাজ করতেছি। বাট এখন আমার কাছে সাকসেস হচ্ছে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি হুম হুম। আমার কাজও করব, আমি আমার পার্সোনাল লাইফে ব্যালেন্স রাখবো। সো ওইটাই হচ্ছে আমার সাকসেস। আমি ডেফিনেটলি আমার যতটুকু টাইম আমার কাজ করা উচিত, আমি ওই টাইমে আমার সব ডেডিকেশন দিয়ে কাজ করব, কোনো ডিস্ট্রাকশন রাখবো না, যাতে আমি ওইখান থেকে সাকসেসটা পাই। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি ওই কাজ করতে করতে আমার পার্সোনাল ফ্যামিলিকে কোনো ধরনের টাইম দিব না। সো আমার কাছে এখন হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আমি দুই ক্ষেত্রেই যখন আমি দেখি, হয়তো ওরকম সাকসেস যদি নাও পাই, বাট আমি যে অল্প একটু সাকসেস পাবো দুই ক্ষেত্রেই, রাদার দেন জাস্ট হুম একটা হুম। ক্ষেত্রে আমি অনেক বেশি সাকসেস পাই, ওটাই আমার কাছে আমার লাইফের ব্যালেন্স। সো ওটাই আমার কাছে এখন বেশি প্রায়োরিটি। সো
এখন আপনার, আমি যদি কম্পেয়ার করি যে আপনার একাডেমিয়ার সাথে এখনকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স হুম। কোনটা বেটার? আমি বলবো এখন স্পেশালি, কারণ যেহেতু আমার বেবি আছে, আমি বলবো যে ইন্ডাস্ট্রি লাইফের ব্যালেন্সটা একটু আমার কাছে বেশি ফ্লেক্সিবল লাগতেছে। কারণ একাডেমিক লাইফে স্পেশালি যদি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেনিয়র ট্র্যাকে আমি যদি যাই, প্রথম 5-6 বছর অনেক বেশি স্ট্রাগল, এবং আমার হুম। এখন আর কি যেহেতু আমি ফ্যামিলিকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, আমার জন্য এখন ওটা একটু স্ট্রাগল হয়ে যাবে। আমি হয়তো আরেকটু পরে আমি হয়তো আবার যখন ঢুকবো, আমার কাছে আবার আগের জিনিসটা ইজি লাগবে, because তখন আমার একটু পার্সোনাল লাইফটা একটু একটু স্টেবল হয়ে যাবে। বাট এই মুহূর্তের জন্য, অ্যান্ড অ্যাগেন পারসেপশন চেঞ্জ হয়, অনেক হুম। কিছুই অনেক সময় চেঞ্জ হয় লাইফে, বাট অ্যাটলিস্ট ফর দিস মোমেন্ট আমার কাছে ইন্ডাস্ট্রি জবটা আমার পার্সোনাল লাইফের জন্য মনে হচ্ছে বেশি ভালো। তো আমার আরেকটা কোশ্চেন আছে আপনার, যেহেতু আপনি বললেন যে আপনি হচ্ছে একাডেমিয়াতে স্টুডেন্টদের সাথে ইন্টারেকশনের ব্যাপারটা অনেক মিস করেন, সো হুম। আপনি কি এখনো সামহাও কোথাও টিচিং এর সাথে আহ, জড়িত আছেন, বা কোনো মেন্টরশিপের সাথে প্রোগ্রামের সাথে ইনভলভড আছেন কিনা? আই উইশ আমি থাকতাম, কারণ এগেন যেটা বললাম আমি অনেক এনজয় করি। বাট আসলে এখন মানে ইন্ডাস্ট্রি ওয়ার্কটা এত হুম। স্ট্রেসফুল, যেটা আমি বললাম 24/7 রানিং কোম্পানি, কোনো থামার সময় নাই। এবং তারপর আসার পরও আমার বাসায়ও অনেক কাজ থাকে। সো আমি এখনো ওভাবে আসলে টাইম দিতে পারতেছি না যে কোনো কিছুতে এরকম হুম। ভাবে ইনভলভ থাকার। টিচিং এর ক্ষেত্রে আসলে আমার যেটা মাঝে মধ্যে একটু হলেও এনজয় করি, যে লাইক আমার টিমমেটদেরকে যদি আমি নতুন কিছু শিখাতে পারি, যে লাইক আমি কোনো ট্রেনিং দিচ্ছি, আমি কাউকে মেন্টর হুম। করতেছি, ওই জিনিসটা একটু এনজয় করি। বাট স্টিল ওটা এত বেশি লার্জ স্কেলে হয় না, কজ লাইক টিমমেটরা মাত্র 1-2জনই থাকে। বাট আদার দেন দ্যাট আমি আসলে কোনো অর্গানাইজেশনের সাথে এভাবে আর কি ইনভলভ এখনো না। মেইনলি হচ্ছে আসলে ওভাবে ব্যালেন্সটা এখনো আনতে পারতেছি না, বাট আই হোপ সামডে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা যাতে করতে পারি। সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন, আপনার কি একাডেমিতে যাওয়ার ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এটা আমি জানতাম আসলে এই কোয়েশ্চেনটা আমার আসবে, যেটা বললাম যে অলওয়েজ প্রিপেয়ার থাকবো যে কি কোয়েশ্চেন হ্যাঁ। আসতে পারে। বাট এইটার আসলে আমি অ্যান্সার এখন যদি দিই, আমার কারেন্ট সিচুয়েশনের উপর বেসিস করে আমি বলবো যে এই মুহূর্তে আমার একাডেমিক লাইফে হয়তো মুভ করার আর ইচ্ছা নাই। ইচ্ছা নাই হচ্ছে কারণ যেটা আমি বললাম যে আমার কাছে এখন হচ্ছে আমার প্রায়োরিটি, সাকসেসের ডেফিনেশন সবই চেঞ্জ, আমার এখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার। সো অ্যাট দিস মোমেন্ট আমি হয়তো এখন একাডেমিতে যাওয়ার ডিসিশনটা নিব না। বাট ইউ নেভার নো, আজ থেকে 5 বছর হুম। পর তুমি আবার আমাকে এসে কোয়েশ্চেন করো, আমি হয়তো দেখা যাবে কোনো ডিফারেন্ট আনসার। বাট অ্যাট লিস্ট নেক্সট ফিউ ইয়ার্স আমি নিজেকে একাডেমিতে দেখতেছি না, আনলেস কোনো লাইফ অল্টারিং কোনো কিছু হয়, যে হুম। অ্যাগেন আমাকে মুভ করতে হলো, অর লাইক সামথিং গোজ রং। ইউ নেভার নো লাইফে আসলে কিছু কি হয়। বাট অ্যাট লিস্ট এই মোমেন্টে আর নেক্সট ফিউ ইয়ার্স আমি নিজেকে আসলে একাডেমিতে এখন আর দেখতেছি না। তো আপু, এখন যেটা মানে আমাদের কাছে এই জেনারেশনের কাছে মেন্টাল হেলথটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো হুম। এরকম এখন পুরো বিশ্ব জুড়েই অনেক কিছু ঘটতেছে, তো এরকম একটা হিউজ ডিসিশন আপনি নিছেন হুম। একাডেমিতে একটা সাকসেসফুল একটা পর্যায়ে আপনি আসার পর, একটা হুম। হিউজ একটা ডিসিশন নিছেন আপনার ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়ার জন্য। এরকম একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আহ মানসিক যে প্রস্তুতি লাগে যারা এরকম কিছু করতে যাচ্ছে তাদের জন্য, আহ কি বলতে চান? আমি যেটা বলবো যে আহ, অনেকের সাথে কথা বলো, তাদের এক্সপিরিয়েন্সটা শোনো, আর আলটিমেটলি নিজে কি চাও ওই জিনিসটাই আর কি দেখো, তুমি কিসে হ্যাপি থাকবা। তুমি যদি এখন তোমার কারেন্ট জবে মনে হয় যে না, আমার কাছে আসলে ওই জিনিসটা হ্যাপি আমি হতে পারতেছি না, আলটিমেটলি আমার একটা আহ, একটা পিছু টান আছে কোনো কিছুর ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আসলে তুমি এই এই জিনিসটাতে খুব বেশি আর কি সার্ভাইভ করতে পারবা না লং রানে, তুমি মেন্টালি আর কি ড্রেনড আউট হয়ে যাবা, যে জিনিসটা আসলে কোনো জবের জন্যই ভালো না। সো বিভিন্ন মানুষের সাথে কথা বলো, বিভিন্ন মানুষের বিভিন্ন এক্সপিরিয়েন্স থাকে। সো যখন সবার এক্সপিরিয়েন্সটা শুনবা, তখন আর কি মনে হবে না যে আমি একা। হতে পারে আমার মতো সিচুয়েশনে অন্য কেউ গেছলো, বা আহ, তাদের আরো কোনো ডিফারেন্ট, বা তাদের আরো কোনো সিভিয়ার পজিশনে তারা ছিল, তারা আরো কোনো ইজি পজিশনে ছিল। সো অন্যদের সাথে আই গেস এই কমিউনিটি ওয়াইজ কথা বলা আর কি খুব খুব দরকার। সো হ্যাভ আ কমিউনিটি,
তাদের সাথে কথা হুম। বলো, তাদের সাথে নিজের ওপিনিয়ন শেয়ার করো, তাদের ওপিনিয়ন শোনো, এবং দেন ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো যেহেতু আপু কমিউনিটির কথা বললেন যে অনেকের কাছ থেকে আপনি যে সিমিলার কোন সিচুয়েশনে কেউ ছিল কিনা এই ধরনের সো আপনার ক্ষেত্রে আসলে গল্পটা কেমন ছিল যে আপনি সিমিলার পজিশনে কেউ ছিল এরকম কারো কাছ থেকে কোনো গাইডেন্স পেয়েছিলেন কিনা বা কোনো ধরনের রিসোর্স যেটা আপনাকে আসলে হেল্প করেছিল এই ডিসিশনটা নিতে? হ্যাঁ, আমি নাম বলবো না, বাট আমার ডেফিনেটলি এরকম আমি অনেকজনের সাথেই কথা বলি যারা এরকম ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়, আহ, হুম হুম। এবং ওই ক্ষেত্রে তারা তাদের ডিসিশন অনেক চেঞ্জ করে। এবং আবার অনেকে এরকমও ছিল যারা আমাকে বলছে যে লাইক, না দেখো, একটু একটু ট্রাই করে দেখো, মেবি লাইক, যেহেতু আমার মুভিং এর একটা ব্যাপার ছিল, তোমার হাজবেন্ডকে এখানে মুভিং এর কথা বলো। বাট দ্যাটস ট্রু, আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি ট্রাই করছিল যে আমার ওখানে যাতে সে মুভ করতে পারে, অ্যান্ড উই ট্রাইড ফর লাইক 6 মান্থস, এবং হচ্ছিল না, কাজ আমাদেরকে আমাদের পার্সোনাল লাইফেরও ফিউচারটা দেখতে হবে। হুম হুম। এবং আহ, আমি যে শহরে থাকতাম সেই শহরে অ্যাকচুয়ালি কি আমি আমার ফিউচার দেখতেছি কিনা, সেগুলা জিনিসও অনেক ম্যাটার করতেছিল অ্যাজ আ ফ্যামিলি হুম লাইফ হুম। হিসেবে। সো সবকিছু মিলায় আমি ওভাবেই আর কি ডিসিশনটা নিই। বাট হ্যাঁ, আমি এরকম অনেকের সাথে আর কি কথা বলি। তো আপু আপনার নেক্সট আসলে ক্যারিয়ার প্ল্যান কি? যদিও আপনি অলরেডি বলছেন যে 5-7 বছরে আসলে সিচুয়েশন কি হবে সেটা হুম সময় বলে দিবে। হুম সো যদি আমি এখন জানতে চাই যে আপনার হুম। এখনকার আসলে ভিশনটা কি নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স এ? আমার নেক্সট 5 or 10 ইয়ার্স এর ভিশন হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আরো একটু স্ট্রং করব ডেফিনেটলি। হুম শেখার কোনো শেষ নেই, আমার এখনো অনেক কিছু শেখার বাকি, আমি এখনো অনেক কিছুতে চেষ্টা করি নিজেকে আপ টু ডেট রাখার। সো আমি ওভাবেই চেষ্টা করব যে আমি কিভাবে, যেহেতু আমি ইন্ডাস্ট্রি লাইফে আছি, আমার এখন হচ্ছে প্রমোশনটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। সো আমি এখন ওগুলাই চেষ্টা করব যে আমি এখন অ্যাজ আ টিমমেট আছি, আমার নেক্সট আমার টার্গেট কি হবে, উইল আই বি আ গ্রুপ লিডার, আর আমি কি কোনো ম্যানেজারিয়াল পজিশনে যাব, অর লাইক আমি কোনো কোম্পানি সুইচ করব, লাইক আমি কোনো গভর্নমেন্ট যাব ফেডারেল জবে যাব যেখানে আরেকটু স্টেবিলিটি থাকবে। সো আমি ওভাবেই আর কি নিজেকে আর কি ফিউচারে দেখতেছি যে আমার মেইন কাজ থাকবে হচ্ছে আমি আমার রেজুমেটাকে আরো বেশি আর কি বিল্ড আপ হুম। করা ট্রাই করবো। সো ওইটাই হবে হচ্ছে আমার নেক্সট কিছু বছরের টার্গেট, এবং আমি যত পারবো এটার জন্য আমার নলেজ গ্যাদার করার চেষ্টা করবো আমার কারেন্ট জবে। So, আমরা হলো আপু প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে। আম, যদি দুই লাইনে কিছু আমাদের দর্শকদের প্রতি আপনি কিছু বলতে চান, যারা হয়তোবা একাডেমিয়া থেকে একাডেমিয়া থেকে কর্পোরেটে শিফট করতেছে, অথবা হয়তো একাডেমিয়াতে নতুন জয়েন করতেছে, অথবা কর্পোরেটে নতুন জয়েন করতেছে, আপনার এই এত আম, দিনের অভিজ্ঞতা থেকে, আপনার আপনার এতদিনের যদি অভিজ্ঞতা থেকে আমাদের আমাদের দর্শকদের সাথে দুই লাইনে কিছু শেয়ার করেন। মানে আমি যেটা বলবো যে নো ম্যাটার হোয়াট, হুম তুমি যাই করো না কেন, এনজয় করো। সেটা তোমার হুম। রিসার্চ হোক, টিচিং হোক, একাডেমিক হোক, ইন্ডাস্ট্রি হোক, নিজের কাজকে এনজয় করো। কজ আলটিমেটলি এনজয় না করলে তুমি ওই কাজে কখনোই খুশি থাকতে পারবা না, কখনোই প্রগ্রেসও করতে পারবে না। তুমি একটা জায়গায় স্টাক ফিল করবে, এবং তখনই তোমার মনে হবে যে হোয়াট এম আই ডুইং ইন লাইফ। হুম হুম। রাদার দেন সেম, ওপেন মাইন্ডেড থাকো, এনজয় করো, এবং সবকিছুর সাথে ডিল করার মতো মেন্টাল ওই ফোকাসটাও রাখো যে নো ম্যাটার হোয়াট, আই এনজয় মাই লাইফ। আর এইটাই, এবং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করাও আর কি শিখো। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট আপু, কারণ আমরা বিশেষ করে এইখানে আপনার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো প্রফেশনাল লাইফকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে ফ্যামিলি লাইফ অনেক হুম পিছনে ফেলে আসছে। আবার ফ্যামিলি লাইফকে প্রায়োরিটি দিতে গিয়ে হয়তো ক্যারিয়ার ফ্রন্টে হচ্ছে আপনার কোনো ধরনের বিগ স্যাক্রিফাইস হুম করে বসে আছে। সো আমি বলবো যে হ্যাঁ, এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলেই অনেক ইম্পর্টেন্ট। হুম। নো হাউ টু কম্প্রোমাইজ, আমি এটাই বলবো যে একটু কম্প্রোমাইজ করাটা শিখতে হবে। যে আহ, একদিকে আমি একটা জিনিসকে একটু প্রায়োরিটি দিলাম, আরেকদিকে একটু কম দিলাম, যখন আবার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হবে জাস্ট সুইচ ইট। সো ওই কম্প্রোমাইজিং টেন্ডেন্সিটা আর ওই মাইন্ডসেটটা থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য।